গ্রিন বাংলার মেগা ডিবেট সোজা সপ্তাহে আপনাদের প্রত্যেককে স্বাগত। কবিগুরু বলেছিলেন, দুঃখেরে দেখেছি নিত্য, পাপেরে দেখেছি নানা ছলে। পাপ পুণ্যের হিসেব কষতে আমরা সবাই ভালোবাসি, কারণ আমরা মনে করি এই হিসেবেই লুকিয়ে আছে মুক্তির উপায়। আর তাই নক্ষত্রের স্থান বদল যখন সেই পুণ্য লাভের দরজা খুলে দেয়, তখন প্রবল উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়ি আমরা। যে উৎসাহ দেখা যাচ্ছে মহাকুম্ভকে কেন্দ্র। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের দাবি 50 কোটি মানুষ স্নান করেছেন। আমি ধরে নিলাম 50 কোটি আরো কমও হতে পারে। শেষ শাহী স্নান আগামী 26শে ফেব্রুয়ারি। ততদিনে আরো কয়েক কোটি পুণ্যার্থী কুম্ভমুখী হবে। ধর্মের এত বড় উৎসবে ভিড়টাই তো স্বাভাবিক, কিন্তু সেই ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব কার? উৎসব যাতে নিরাপদে হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব কার? কুম্ভের আসরে পুণ্যার্থীর ভিড় প্রশ্নের। ধর্মের আচার যখন গোঁড়ামির শৃঙ্খলে আবদ্ধ, ঠিক তখনই তার আবির্ভাব। তিনি শ্রীরামকৃষ্ণ। দাবিময় জীবনের ভারে জর্জরিত মানব জীবনকে ধর্মের সহজ পাঠ দিয়েছিলেন তিনি। তার দেখানো পথে হেঁটেই বনের বেদান্ত আজ হিন্দুদের আটপৌড়ে ঘরে। তার দীক্ষা বলে ঘরণীয় আজ ধার্মিক। শ্রীরামকৃষ্ণ বা তার যুগপুরুষ শিষ্য আজ পুণ্য লাভের আশায় প্রাণ তুচ্ছ করে দেওয়ায় উৎসাহ দেখলে কি বলতেন জানা নেই। হয়তো খুশি হতেন, কিংবা ক্ষুব্ধ, কিংবা শুধুই হতবাক। পৌরাণিক কুম্ভের ঐতিহাসিক আসর। 144 বছরে এই প্রথম পুণ্য লাভের মাহেন্দ্র সুযোগ। তাই মহাকুম্ভ ঘিরে উৎসাহ প্রত্যাশিত, কিন্তু ধর্মের এই উদযাপনে বারবারই তাল কাটছে অব্যবস্থার গাফিলতির নিদর্শনে। ভিড় আছে, ট্রেন নেই, পুণ্যার্থী আছেন, পুলিশ নেই, আগাম খবর আছে, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা নেই। ফলে বিশৃঙ্খলা, দুর্ঘটনা, মৃত্যু। তাই প্রশ্ন অনেক। প্রচারে দেশ কাঁপিয়েছে মহাকুম্ভ, তাই উৎসাহ যে বাঁধ ভাঙবে সেটা বোঝাই যাচ্ছিল। তারপরও ব্যবস্থায় এত খামতি কেন? কেনই বা এমন সময় ঘোষণা বিভ্রাটের মতো ভুল হয় রেলের, যার খেসারত দিতে হয় 18টি নিরীহ প্রাণকে? সমস্যা কোথায়? কোথায় ভুল? পুণ্যার্জনের উৎসাহে, নাকি ক্ষমতা না বুঝে প্রচারের ঝড় তোলায়? এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ত্রিবেণীর তীরে। সত্যি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কথায় আছে, সব কিছু ঠিকঠাক যদি চলে তাহলে চর্চা হয় না, কিন্তু বেঠিক হলেই প্রশ্নটা ওঠে। কোটি কোটি মানুষ যেখানে কুম্ভমুখী, সেখানে একটা দুটো ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেই ঘটনা আটকানোই তো প্রশাসনের চ্যালেঞ্জ। এর জন্যই তো এত পরিকল্পনা, এত খরচ। সব জেনেও কেন প্রস্তুত হওয়া গেল না? কেন প্রস্তুত হতে পারল না উত্তরপ্রদেশ সরকার বা ভারতীয় রেল? কেন আটকানো গেল না মৃত্যু? কুম্ভের এই মহাযজ্ঞের বাকি দিনগুলো তো কি অব্যবস্থাই সঙ্গী হবে পুণ্যার্থীদের? এইসব প্রশ্নের উত্তরই খুঁজবো আমরা আজ সোজা সাপটা মেগা ডিবেটে। আমাদের আজকের মোশন, পুণ্য লাভের স্বপ্নে খোলাম কুচি প্রাণ, মহাকুম্ভের আসরে গাফিলতির অবাক স্নান। এর নিয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে যারা আছেন অনেকেই রয়েছেন, এক এক করে মঞ্চে ডাকবো। আমি প্রথমেই ডেকে নেব রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসুকে শিবাজিদার বক্তব্য পেশ করার জন্য। বক্তারা প্রত্যেকে 4 মিনিট করে সময় পাবেন তাদের বক্তব্য পেশ করার জন্য। শিবাজিদা। আজকে যে বিষয়, আমাদের যিনি উপস্থাপক বিশ্ব মজুমদার, তিনি যেটা একটু আগে বললেন, তার মধ্যে একটা কথা ছিল, সেই কথাটা হচ্ছে মহাকুম্ভ। এই যে প্রিফিক্স, যাকে ইংরেজিতে বলে মহা,
আমি মহা কথাটার ওপরে একটুখানি আপনাদের নজর টান করার চেষ্টা করছি। কোথাও কি কেউ বলতে পারবেন যারা এই মহাকুম্ভ কথাটা বললেন, এই মহা কথাটা কোথায় পেলেন? কোন, এটা তো শাস্ত্রের ঘটনা নয়, আপনারা এখানে শাস্ত্রজ্ঞরা রয়েছেন, বেদে কিছু কিছু জায়গায় কুম্ভ কথাটার ব্যাপার, মানে কুম্ভ কথাটা বলা রয়েছে, কুম্ভের কথা বলা হয়েছে। মহাভারতে আমরা দেখেছি, অর্থাৎ পুরাণের দিকে আমরা দেখেছি কুম্ভের কথা। কুম্ভ মেলার কথা খুব অল্প রেফারেন্স পাওয়া যায়, বেদে কোথাও পাওয়া যায় না। পুরাণের মধ্যে পাওয়া যায় হচ্ছে বায়ু পুরাণে পাওয়া যায়, নারদ পুরাণে কিছুটা পাওয়া যায়। আর তো কুম্ভ কথাটা আছে। কুম্ভ দুরকম কুম্ভ হয়, একটা হচ্ছে অর্ধকুম্ভ, একটা পূর্ণ কুম্ভ। তো এই মহা কথাটা কোত্থেকে এলো? তো আই ওয়াজ বিট কিউরিয়াস যে আমি কোথা থেকে, এবং নানা জায়গা থেকে পেলাম, বুঝতে পারলাম এই কুম্ভ কথাটাই গত 10-12 বছরের আমদানি মহাকুম্ভ কথাটা। কারণ এই মহা কথাটার মধ্যেই লুকিয়ে আছে মহাবীর, মহাপ্রচার এবং মহালাভ, লাভের গল্প। লাভের যে গল্পটা একটু আগে বিশ্ব তুমি আমাদের সবাইকে শোনালে, একটা যে অর্থনীতির একটা দিক আছে, সেখানে বলছে বেশ অনেকটা 2-3 লক্ষ কোটি টাকার নাকি, কেননা যদি সত্যি 50 কোটি না হয় 30 কোটিও হয়, তাহলে 3 লক্ষ কোটি টাকা হওয়ার কোনো ব্যাপার নয়। একটা লোক আসছে, যাচ্ছে, খাচ্ছে, থাকছে। সো ইটস আ হিউজ অ্যারেঞ্জমেন্ট, একটা যেটার মধ্যে একটা বাণিজ্য এবং তার সঙ্গে একটা রাজনীতি আছে। এই রাজনীতিটা যেটা অনেকখানি, যেটা যে রাম মন্দির নির্মাণের পরে যে রাজনীতিটা হয়তো কিছুটা, বিশেষ করে লোকসভা ভোটের পরে আমরা দেখেছি পেছনের সারিতে চলে গেছিল, কুম্ভতে এমন একটা, যেটাকে বলা ছিল হাইপ, ইংরেজিতে হাইপ বলা হয়, এই মহা কথাটা সেই হাইপ দিয়েছে। কোথাও আপনারা কেউ মহাকুম্ভ কথাটা পাবেন না। অর্ধকুম্ভ হয়, পূর্ণ কুম্ভ হয়। এই মহা কথাটা যে মহান ব্যক্তির আবিষ্কার, তিনি সবেই মহান দেখেন, তিনি নিজেকে মনে করেন যে তিনি সব কিছুর ওপরে মহান ব্যক্তি, তিনি হয়তো ঈশ্বরের বড় পুত্র, কারণ তিনি বায়োলজিক্যাল নয়। তিনি বলেছিলেন যে তিনি বায়োলজিক্যাল নন, তাই না? আমি সরাসরি বলছি, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি এমন একটা নিজেকে ভাবেন একটা বড় একটা মেগা একটা ইমেজের মানুষ, তিনি সব কিছুতেই মহা, তাই এই কুম্ভকেও তিনি মহাকুম্ভে অভিধা দিলেন। ঘটনা কি আপনারা প্রত্যেকেই জানেন, শাস্ত্রজ্ঞরা এ নিয়ে অনেক কথা হয়েছে, যে গিয়ে মকরে, রবি মকরে এবং বৃহস্পতি যখন একই সঙ্গে বৃষ রাশিতে অবস্থান করে, এইটা হচ্ছে 4টে কুম্ভ আছে। 4টে কুম্ভ আপনারা জানেন। অমৃত কুম্ভের জায়গাটা তৈরি হয়েছিল, যেটা আমাদের পুরাণ অনুযায়ী যে দেবতা এবং অসুরদের মধ্যে যে মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, যেখানে মন্দার পর্বতকে ঘিরে যে টানাটানি হয়েছিল, বাসুকি সেখানে সাপকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং সেখান থেকে মথিত হয়েছিল অমৃত, এবং সেই অমৃত এবং সেই তার বিষটি খেয়ে শিব তিনি নীলকণ্ঠ হয়েছিলেন, তিনি গলায় বিষ ধারণ করেছিলেন। তো সেই যাওয়ার পথে সেই কুম্ভে, অর্থাৎ একটা পিচারে, কলসিতে, সেখানে নিয়ে যাওয়ার সময় 4টি ফোঁটা নানা জায়গায় পড়েছিল। তার মধ্যে একটি হচ্ছে প্রয়াগে, একটি জায়গা হচ্ছে উজ্জয়িনীতে, হরিদ্বারে, উজ্জয়িনীতে এবং নাসিকে। কিন্তু আরেকটি জায়গা আছে, দক্ষিণ ভারতের লোকেরা আসেন না এখানে। কারা আসেন? উত্তর ভারতের লোকেরা আসেন। দক্ষিণ ভারতে যেতে গেলে কুম্ভকোণমে যেতে হবে, তামিলনাড়ু, যেখানেও কিন্তু একটা 12 বছর পরে মহামহম 12 বছর পরে এটা হয়। তো আমি একটাই খালি জিজ্ঞাসা বিশ্ব, আমি তোমার মাধ্যমে আমি সবাইকেই জিজ্ঞেস করতে চাইছি, যে এই যে ধরা যাক এই কনস্টেলেশন, এটা তো নক্ষত্র সমাবেশ, গ্রহ নক্ষত্র, এটা জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ এবং জ্যোতির্বিদ্যা দুটো মিলিয়েই তৈরি হয়। এই যে সমাগম, এটা খুব হিসেবের ব্যাপার আছে। আমাদের হিন্দুদের ক্ষেত্রে যেটা হয়, একই দিনের মধ্যে নানা সময় জন্মালে তার রাশি নক্ষত্র পাল্টে যায়। তাহলে এটাই প্রশ্ন, যে মকরে যখন রবি এবং বৃষে যখন বৃহস্পতি, তখন সেই যে লগ্নটা, সেটা কতদিন ধরে বাড়তে পারে? বাড়তে 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 এখন বলছে শিবরাত্রির অবধি যাবে, তারপরেও যাবে। তার কারণ কি? শিবাজিদা খুব সুন্দরভাবে কুম্ভের এবং পুরাণের কথা বললেন এবং ইতিহাসের কথা বললেন। এবার বলবেন রাজনীতির কথা কুম্ভ নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষে। কুম্ভ নিয়ে শিবাজিদা খুব সুন্দর
একটা জ্যোতিষচর্চা এবং বাস্তবের মেলবন্ধন করলেন, কিন্তু মোটের ওপর কুম্ভটা অমৃত লাভের আশায়। কারণ কুম্ভ যেই 4টে জায়গাতে পড়েছিল, আমাদের বিশ্বাস বলুন যাই বলুন না কেন, সেই 4টি জায়গায় অমৃতের ছিটে পড়েছিল। দুর্ভাগ্য দেখুন, আজকে আমরা যে বিতর্ক করতে এসেছি সেটা মৃত্যু নিয়ে। অমৃতের ছিটে পড়া জায়গাতে মানুষের মৃত্যু নিয়ে আজ আমরা বিতর্কে। কারণ ওই যে আমাদের ছোটবেলায় শেখানো হয়েছিল, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সমস্যাটা কি জানেন তো, একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, দ্য ফার্স্ট স্টেপ ইন সলভিং আ প্রবলেম ইজ রেকগনাইজ দেয়ার ইজ ওয়ান। আগে আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ সমস্যাটা আছে, তারপর সেটা ডেঙ্গু হতে পারে বা সেটা দাঙ্গা হতে পারে। আগে স্বীকার করতে হবে যে এই দুটো ঘটেছে, তবে সমাধানটা হবে। দুর্ভাগ্যটা কি বলুন তো, প্রথম সময় থেকে বা প্রথম মুহূর্ত থেকে আমরা ডিনায়াল দেখছি। আমরা দেখেছি কিচ্ছু ঘটেনি, সব কুছ সহি চল রা, এবং বিশ্বাস করুন এটা প্রথমবার ঘটছে না। আমি রাজনীতির মানুষ, আমি যেহেতু বিরোধী রাজনীতি করি, খুব স্বাভাবিক কারণে, সঙ্গত কারণেই সরকারের সমালোচনা করব। আপনারা আমার থেকে অনেক বেশি খোঁজ খবর রাখেন। আচ্ছা বলুন তো, কোভিডের সময় কতজন অফিসিয়ালি মারা গেছিল সেই খবরটা আপনাদের কাছে আছে? কোভিড চলে গেছে 5 বছর হয়ে গেছে, আপনাদের কাছে ডেটা নেই। মণিপুরে 2.5 বছর ধরে আপনারা শুনে আসছিলেন মণিপুর শান্ত হয়ে গেছে, হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো। ওই যে বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আজকে আমাদেরকে তর্ক করতে বিশ্বদা ডেকে পাঠিয়েছে। শুধু কি এইগুলো বিক্ষিপ্ত এক একটা ঘটনা? শুধুমাত্র একটা মণিপুর, শুধুমাত্র একটা কোভিড, সব জায়গাতে তথ্যের অপলাপ করা হচ্ছে। একটু আগেই দেবজিতের সঙ্গে আলাপচারিত হয়েছিল, দেবজিৎও প্রশ্ন করছিল অফিসিয়ালি কতজন মারা গেছে বলো তো। দেবজিৎও কনফিডেন্টলি বলতে পারছে না, তার কারণ সরকারিভাবে তথ্যটা সামনে আনতে দেওয়া হয়েছে না যে মানুষ মারা গেছে কিনা। দুর্ভাগ্যটা কোথায় জানেন? অশ্বিনী বৈষ্ণব, যিনি ঘটনাচক্রে রেলমন্ত্রী বা রেলমন্ত্রী যাই বলুন না কেন, যিনি আমার ক্যাবিনেট মন্ত্রী, তিনি প্রথম 2 ঘন্টা পর্যন্ত তার টুইটার হ্যান্ডেলে বলে গেছিলেন সব কিছু গুজব চলছে। এবং বিশ্বাস করুন সর্বভারতীয় মিডিয়া এবং অনেকেই কনফিউজ হয়ে গেছিল যে সত্যি সত্যি 18 জন মারা গেছে। তো 29 তারিখ যখন এই দুর্ঘটনাটা প্রথমবার ঘটেছিল, উত্তরপ্রদেশ সরকারও একই কথা বলেছিল। আপনাদেরকে কয়েকটা পরিসংখ্যান দিই। 7,500 কোটি টাকা রাজ্য সরকার কুম্ভের জন্য বাজেটে ইয়ারমার্ক করেছিল। তার ভেতর 131 কোটি টাকা, কোট আনকোট 131 কোটি টাকা ফায়ার ড্রিলের জন্য রাখা হয়েছিল। আপনারা কেউ বলতে পারবেন যে বিজ্ঞাপনের জন্য কত টাকা ইয়ারমার্ক করা হয়েছিল? 131 কোটি টাকা রাজ্য, এবং এই তথ্যটা আমার না, pib.gov.in এ আপনারা ঢুকুন, এই তথ্যটা পেয়ে যাবেন। 131 কোটি টাকা হচ্ছে অগ্নি নির্বাপনের জন্য এবং 1500 কোটি টাকা হচ্ছে বিজ্ঞাপনের জন্য। একটু আগে শিবাজিদা বলল বিজ্ঞাপন, হ্যাঁ, মার্কেটিংয়ের পরিভাষায় 5টা পি খুব গুরুত্বপূর্ণ: প্লেস, প্যাকেজিং, প্রমোশন, পিপল এবং প্রাইস। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পিটা কি জানেন? সেটা হচ্ছে প্রোডাক্ট। এখানে আপনি প্যাকেজিং এবং প্রমোশন করতে গিয়ে যেটা অ্যাকচুয়াল প্রোডাক্ট অর্থাৎ কুম্ভ মেলা, তার সঙ্গে কম্প্রোমাইজ করলেন। এলাহাবাদ একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সেই মিউনিসিপ্যালিটির নথিভুক্ত জনসংখ্যা কত বলুন তো? 17.5 লক্ষ। একটু বাদে পার্থদা আসবেন, আরবান প্ল্যানিং নিয়ে কথা বলবেন। 17.5 লক্ষের ইনফ্রাস্ট্রাকচারের এলাহাবাদে যদি 53 কোটিকে, মানে 35 দিনে 53 কোটিকে মান্যতা দিতে হয়, তাহলে দৈনিক 1.5 কোটি মানুষ গেছে। 1.5 কোটি মানুষকে যদি 17 লক্ষের ইনফ্রাস্ট্রাকচারে আপনাকে জায়গা দিতে হয়, অসম্ভব। এবার আপনারা ভাবুন যে সেই 1.5 কোটি, জাস্ট একটা মিনিট নিয়ে বা 30 সেকেন্ড নিয়ে শেষ করব, এই 1.5 কোটি গেছে কি করে? উড়ে গেছে, গাড়িতে গেছে। সব থেকে সম্ভাব্য যেটাতে যেতে পারে সেটা হচ্ছে ট্রেনে। একটা ট্রেনে কতজন ধরে বলুন তো? যদি রিজার্ভেশনের কাউন্টার ধরেন তাহলে একটা কম্পার্টমেন্টে ধরে হচ্ছে 72 থেকে 80 জন, এবং 15টা বগি থাকলে খুব বেশি হলে 1000 জন। গত পরশুদিনই আমরা দেখেছি 12,000 টিকিট বিক্রি হয়েছে, 1000-এ। তাহলেও অন্তত আপনি সেখানে পৌঁছতে পারেন না। হঠাৎ মনে পড়লো নরেন্দ্র মোদী একটা কথা খুব বলতেন, আপতা কো আফসার মে বদলো।
আপনাকে অফিসার মে বদলোর মানে দাঁড়ায় হচ্ছে আপনি বিপত্তিকে বিপণনে কনভার্ট করুন। ধন্যবাদ। তাতে আপনার প্রাণ গেলে যাবে, কিন্তু ওই 3 লক্ষ কোটি টাকার ব্যবসাটা খুব গুরুত্বপূর্ণ। অভিষেক খুব সুন্দরভাবে বর্ণনা করলো তথ্য প্রমাণ দিয়ে। সঙ্গে সঙ্গে অভিষেক এটাও বিজেপি সরকারের উপর দায় এবং দায়িত্ব ঠেলে দিল। আসলে কুম্ভকে কেন্দ্র করে এর আগেও ঘটনা ঘটেছে। প্রথম যেটা কুম্ভে স্বাধীনতার পরে 500 লোক মারা গিয়েছিলেন 1954 সালে। তখন দেশে সদ্য সরকার এসছে জওহরলাল নেহরু সরকার। এবারও ঘটনায় 500 জনের বেশি। পরের বক্তা সিপিআইএম এর পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। কুম্ভ নিয়ে আলোচনার সময় আমি অন্তত বাংলার মানুষকে দুর্গাপুজোর একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। বছর 10 আগের কথা, 2015 সাল সম্ভবত। পুজোর প্রায় 6 মাস আগে থেকে একটা বড় বিজ্ঞাপন ছিল যে এত বড় সত্যি, এই এত বড় সত্যিটা কেউ বুঝে উঠতে পারছিল না সেটা কি। পরবর্তীকালে যত পুজো এগোয় দেখা গেল যে আসলে একটা বিরাট দুর্গা প্রতিমা প্রায় 6 তলা বাড়ি সমান কলকাতায় হবে, এবং সেটা দেখার জন্যে মানুষ একদম পুরো ভেঙে শহরতলি চলে এসেছিল। অবস্থাটা এরকমই যে ষষ্ঠীর দিন একটা পুজো মণ্ডপ সিল করে দিতে হয়েছিল, যে এত ভিড়, যে ওপরে মেট্রোতে, মাটির তলার মেট্রোতে ভিড়, ওপরের রাস্তায় ভিড়, এন্টায়ার সাউথ ক্যালকাটায়। ওটা যদি চলতো ওই ভিড়টা আর কিছুক্ষণের মধ্যে এই কলকাতা শহরে একটা বড় স্ট্যাম্পেড হতো। পুলিশ প্রশাসন বুঝতে পেরেছিলেন যে আসলে বিপদটা এখানে। ফলে যে বিপদ কলকাতা সেদিন বুঝতে পেরেছিল, কারণ ধারণ ক্ষমতাকে ছাপিয়ে গিয়ে যদি ভিড় হয় তাহলে যে বিপদ প্রয়াগরাজেও হতে পারে কুম্ভ মেলা, সেটা হচ্ছে এবার তার প্রমাণ। সেবার বিজ্ঞাপন দিয়েছিল ভিড়ের একটা সিমেন্ট কোম্পানি, এবার বিজ্ঞাপন দিচ্ছে যে ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকার। ফলে বুঝতেই পারছেন যে ভিড় যেভাবে হয়েছে, ভিড়ের আকর্ষণ সেই অনুযায়ী পরিকাঠামো তৈরি ছিল না। আমাদের দেশে আপনারা যদি স্বাধীনতার পর দেখেন, পদপৃষ্ঠ হয়ে মারা যাওয়া মানুষের 79% মানুষ তারা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ে মারা গেছে। ফলে ভারতবর্ষে নির্বাচিত যে কোনো দলের, যে কোনো রঙের, যে কোনো মতের সরকার যদি থাকেন, তাদের প্রথম কাজ, ভারতবর্ষে যদি সত্যি ধর্মপ্রাণ মানুষ থাকেন, ধর্মীয় আবেগ থাকে, ধর্মাচরণ থাকে, তাহলে ধর্মাচরণের নিরাপদ পরিকাঠামো সেটাকে এনশিওর করাটাই সরকারের কাজ। ফলে বলতে দ্বিধা নেই যে কুম্ভর যে অভিজ্ঞতা, তাতে হচ্ছে সরকার, ডবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র বা রাজ্য উভয় ক্ষেত্রেই নিদারুণভাবে ব্যর্থ হয়েছে এবারের কুম্ভ অর্গানাইজ করার ক্ষেত্রে। ফলে এটা এই কারণের জন্য বলছি, এবার ভিড়েরও বিভিন্ন রকম চরিত্র আছে। আপনারা জানেন, বইমেলার ভিড়, রথযাত্রার ভিড়, রেল স্টেশনের ভিড়, গঙ্গাসাগরের ভিড়। এই চরিত্র অনুযায়ী আসলে ক্রাউড ম্যানেজমেন্টটা করতে হয়। দুর্ভাগ্য যে আমাদের দেশে এই সাবজেক্টটা হচ্ছে যে সবচেয়ে অবহেলিত একটা সাবজেক্ট, উইচ ইজ কল্ড ক্রাউড ম্যানেজমেন্ট। ফলে ভিড়ের ঘনত্ব কত সেই অনুযায়ী হচ্ছে যে ঠিক হয়। যেমন আমরা এই ঘরে যারা সভা করছি, এখানে যদি কখনো মনে হয় যে 5000 লোক ঢুকবে, ইম্পসিবল, এখানেই স্ট্যাম্পেড হবে। ফলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে ধারণ ক্ষমতা অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে যে আপনি মেলায় কত লোককে নিরাপদে রাখতে পারবেন, আপনি রেল স্টেশনে কত লোককে রাখতে পারবেন, আপনি এসকেলেটারে কতজনকে উঠতে দিতে পারবেন, আপনি ট্রেনে কতজনকে চড়তে দিতে পারবেন। এই সহজ সত্যটা যদি ভুলে যায় সরকারের এটাই কাজ, টু গভর্ন দ্য কী বলবো যে কান্ট্রি, এটা হচ্ছে যে দেশের সরকারের কাজ। ফলে এখানে যেটা দেখতে পেলাম আমাদের সবচেয়ে বড় বিড়ম্বনার জায়গা, এবার বলা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড সিকিউরিটি সিস্টেম আমাদের কুম্ভ মেলায় হবে। বিশ্বমানের মেলা, বিশ্বের সবচেয়ে বড় মেলা। কার্যত আমরা মৌনী অমাবস্যার দিন রাত্রে যা দেখতে পেলাম, যে যদি সত্যিই সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবেলড সিকিউরিটি সিস্টেম থাকে, যা দিয়ে আপনি কন্ট্রোল রুমে বসে ভিড়ের ঘনত্ব মাপতে পারছেন, ঘন্টায় ঘন্টায় মাপতে পারেন, ফলে ভিড় আচমকা বেড়ে গেল, এটা হয় না, ধারাবাহিকতা রেখে বাড়ে। তাহলে ভিড়ের বাড়া, ভিড়ের কমা আপনি কন্ট্রোল রুমে বসে দেখতে পাচ্ছেন, আপনি রেল স্টেশনে নয়াদিল্লিতেও দেখতে পাচ্ছেন, মেলাতেও দেখতে পাচ্ছেন। দেখার পর কি করছেন সেটাই তো মুশকিল, যে প্রশাসন অ্যাক্ট করতে পারছে না। তাহলে প্রশাসন যদি অ্যাক্ট করতে না পারে, হাজার প্রযুক্তি থাকলেও আপনি সেই প্রযুক্তির ব্যবহার ঘটাতে পারবেন না। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি ভারতবর্ষে। ফলে আজকের এর দায় কাকে নিতে হবে? সরকারকে। সরকার মেলার ডাক দিয়েছিলেন, সফল হলে হাততালি সবচেয়ে বেশি তারা পেতেন। আজকের যখন ব্যর্থ হচ্ছেন বহু ক্ষেত্রে, তাহলে সমালোচনা সহ্য করতে হবে। আজকের যখন সেই সমালোচনা তাদের দিকে আসছে, এবার তারা আসলে এবার এই দায় খালনের চেষ্টা করছেন বারবার।
প্রথমত হচ্ছে মৃত্যু চাপার চেষ্টা করেছেন, আমার আগে বললেন। মৌনী অমাবস্যার রাতে 30 জন মারা গেলেন, সেটা ডিক্লেয়ার করতে 18 ঘন্টা লাগলো। নয়াদিল্লি রেল স্টেশনে মারা গেলেন 18 জন, ডিক্লেয়ার করতে 12 ঘন্টা লাগলো। দোষ চাপানো হচ্ছে যে কখনো পুলিশ, কখনো স্থানীয় লোক, কখনো মানুষের ঘাড়ে। আমি তো এও দেখলাম যে মানুষ কেন শিক্ষিত হয় না মেলায় আসার সময়। মন্ত্রীরা বলছেন, উত্তরপ্রদেশের এক মন্ত্রী বললেন যে এত বড় মেলায় এরকম ছোটোখাটো ঘটনা হয়েই থাকে। ইফ দ্যাট ইজ সো, তাহলে বিপর্যয় পরিণতি প্রবণতা বাড়বে, বই কমবে না। এখানটাই হচ্ছে যে আমাদের সবচেয়ে, আমি জানি না এটা শিক্ষা নিচ্ছেন কিনা, আসলে এই মেলা তো শুধু মেলায় আবদ্ধ নয়, মেলার সাথে রাজনীতিও আছে। বিশ্ব বলছিলেন, যদি ধরেও নি তর্কের খাতিরে 40 কোটি মানুষই মেলায় গেছেন, আমি ধরে নিচ্ছি এই কথাগুলো হচ্ছে গুজব, যে রিক্সা ভাড়া 1000 টাকা দিয়ে চড়তে হয়েছে। 5000 টাকাও যদি গড়ে খরচ করেন প্রত্যেকে, 2 লক্ষ কোটি টাকার কেনা বেচা হয়। তাহলে এই যে রিলিজিয়াস ট্যুরিজম, এটা যখন প্রমোটেড হচ্ছে, করছেন করুন, কোনো অসুবিধা নেই, যদি মনে করেন ইকোনমি গ্রো করাবেন। কিন্তু যারা আসছেন তাদের মেলায় সুরক্ষা এবং তাদের পরিকাঠামো, সেটাকে ইগনোর করে কখনো এই ট্যুরিজম, এই ইকোনমি গ্রো করতে পারে না, পৃথিবীর কোথাও করে। পুণ্যরবের স্বপ্নে খোলাম কুচি প্রাণ, মহাকুম্ভের আসরে গাফিলতির অবাক স্নান। পরের বক্তা ডক্টর রোহিণী ধর্মপাল, অধ্যাপিকা, রামকৃষ্ণ সারদা মিশন, বিবেকানন্দ বিদ্যাভবন। ভারতবর্ষ গল্পের দেশ, কথকতার দেশ। পুরাণের গল্প মানে গল্পই, অজস্র সেই গল্প, সেই গল্পের এক এক রকম কোণ, এক এক রকম ব্যাখ্যা। তার মধ্যে সমুদ্র মন্থনের গল্পটি একটি আশ্চর্য গল্প, যার মধ্যে আমরা বিভিন্ন দিক দেখতে পাই। মনস্তাত্ত্বিক দিক আছে, সমাজতাত্ত্বিক দিক আছে, নারীবাদী দিক আছে, এবং ধর্ম তো আছেই। আপনারা জানেন কুম্ভের গল্পটি, যে যখন লক্ষ্মীর হাতে অমৃত উঠে এলো, সেই অমৃত নিয়ে দেবাসুরের মধ্যে যুদ্ধ শুরু হলো। সেই অমৃত যাতে অসুরদের হাতে না পড়ে, অর্থাৎ অশুভ শক্তির হাতে না পড়ে, তার জন্যে বিষ্ণু সেই অমৃত ভাগ করার ভার নিলেন। এবং আমার ভাবতে মজা লাগে বলি যে দুই যুযুধান প্রবল বিরোধী পক্ষ, যারা প্রত্যেকেই পুরুষ, তাদের হাত থেকে অমৃত কলসটিকে রক্ষা করতে আরেক বীর বিষ্ণু, তাকে নারী রূপ ধারণ করতে হলো। এবং সেই অমৃত সামলাতে গিয়ে তিনি 4টি ফোঁটা ফেললেন। আমরা এখন সর্বত্র মিসেস সিনেমাটির গল্প নিয়ে আলোচনা দেখছি, যেখানে শিলে বাটা আর মিক্সিতে বাটা নিয়ে ধুন্ধুমার হয়ে যাচ্ছে বাড়িতে। এখানে অমৃতের মতন মহার্ঘ 4টে বিন্দু সেই নারীরূপী বিষ্ণু ফেললেন, এবং সেই 4টি স্থান ধর্মস্থানে পরিণত হলো। ধর্মস্থান মানে কি? ধর্মের কি কোনো সীমা পরিসীমা, বিশেষ জায়গা, বিশেষ ব্যক্তি, বিশেষ বিষয় আদৌ লাগে? ধর্ম তো সর্বত্র। যদি আমরা আমাদের উপনিষদ দেখি, উপনিষদ বলছেন সবার মধ্যেই তিনি আছেন, সবার মধ্যেই ধর্ম আছে। যদি মহাভারত পড়ি, মহাভারতে আছে যে প্রকৃত স্নান হলো মানস স্নান। একেবারে স্নানের উল্লেখ করেই বলা আছে, যেহেতু কুম্ভ স্নানই, তাই আমি এই কথাটা বললাম যে প্রত্যেক নদীর জলই সরস্বতী নদীর জল, প্রত্যেক পাথরই ঈশ্বর, এবং মানস স্নান হচ্ছে প্রকৃত স্নান। তাহলে কেন আদৌ কোথাও যাওয়ার দরকার আছে? এবং প্রত্যেক সরকারই কিন্তু ঘুরে ফিরে, প্রত্যেক রাজনৈতিক দলই ধর্মকে খুব মেনে নিচ্ছেন, একটা মান্যতা দিচ্ছেনই। কারণ ধর্ম প্রত্যেক সরকারের হাতেই একটি হাতিয়ার, যাকে মাধ্যম করে সাধারণ, অতি সাধারণ মানুষদের নিয়ে বাজার তৈরি করা যায়। সুতরাং কেউ বেশি কেউ কম, মৌনী অমাবস্যা, শরৎ পূর্ণিমা নিয়ে আমরা 2025-এও কেন ভাববো? এটা পূর্ণকুম্ভ, এটা মহাকুম্ভ, এটা মহাকুম্ভ। যাও, তোমার মনের আশা পূরণ হবে। পাগলের মতো মানুষ তার শেষ পুঁজিটুকুও নিঃশেষ করে দিয়ে সেখানে দৌড়চ্ছে, কিভাবে ফিরছে পদপিষ্ট হয়ে, প্রাণ হারিয়ে। তাহলে এই মানুষকে নিয়ে খেলা,
রাজনীতিকরা এবং ব্যবসায়ীরা মানে রাজনীতিকদের মতো এবং ধর্ম নিয়ে যারা চর্চা করে এই ধরনের চর্চা, তাদের মতো ঘৃণ্য ব্যবসায়ী আর কোথাও আছে কিনা আমি জানি না। তো এই মানুষকে নিয়ে ব্যবসা করা কবে বন্ধ হবে? পরের বক্তা ডক্টর জয়ন্ত কুশারী, অধ্যক্ষ সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমি। এখানে বাক্যটা দেওয়া হয়েছে যে পুণ্য লাভের স্বপ্নে, এবং শেষ করা হয়েছে একটা নোট অফ এক্সক্ল্যামেশন দিয়ে। তো আমার এই পুণ্য লাভের ব্যাপারটাই কিন্তু নোট অফ ইন্টারোগেশন একটা রাখছি এটাই যে আমরা সেই কুম্ভ, সেটা অর্ধ হতে পারে, পূর্ণ হতে পারে, বা আমরা যেটাকে বলছি মহাকুম্ভ। তো এই কুম্ভেতে স্নান করলে, অর্থাৎ প্রয়াগরাজ বা নাসিক টাসিক যেখানে, হরিদ্বার যেখানেই স্নান করি না কেন, সেখানে কি পুণ্য হয়? এইখানেই কিন্তু আমার নোট অফ ইন্টারোগেশন। আসলে পুণ্যটা কি আমি জানি না। তো এই যে কুম্ভ স্নান, এতে তো পুণ্যের কথা বলা হচ্ছে না, অন্তত আমার স্ক্রিপচার সেটা সাপোর্ট দিচ্ছে না। এখানে আরোগ্যের কথা বলা হচ্ছে। একটু আগে আমার বক্তারা সবাই বলছিলেন যে অমৃত কুম্ভ, এটা নিয়ে আমাদের যশস্বী লেখক সমরেশ বসু, যিনি ছদ্মনাম কালকুট, অমৃত কুম্ভের সন্ধানে তিনি ওইখানে গিয়েছিলেন, পুরোটাই কভার করেছিলেন, এবং তার যে উপলব্ধিজাত একটা কালজয়ী একটা উপন্যাস তিনি উপস্থাপন করেছিলেন অমৃত কুম্ভের সন্ধানে। তো পুণ্যটা কি? এখনই কিন্তু আমার শাস্ত্রের দিকে তাকাতে হবে, এবং আমার শাস্ত্র কিন্তু দাঁড়িয়ে আছে পুরো লজিকের ওপর, একটা যুক্তির ওপর। কেন শাস্ত্র বলছে যে কেবলম শাস্ত্রমাশ্রিত্য ন বিচার কদাচন যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। স্বয়ং শাস্ত্র বলছে যে কেবলমাত্র শাস্ত্রের ওপর আশ্রয় করে তুমি থেকো না, কেননা আমার শাস্ত্র বাক্যের মধ্যে আবেগ থাকতে পারে, সেই আবেগ অংশটাকে বাদ দাও। এবং যুক্তিহীন বিচারেতু ধর্মহানি প্রজায়তে। ধর্ম মানে ধর্ম নানাভাবে ব্যাখ্যা হয়, আমি সেই বিশদে যাব না। তো ধর্ম মানে যেটা মানুষের জন্য যা কিছু করা হয়, অর্থাৎ যেটি ধারণ করে। এবং এই ধর্মটা নিয়েও আরও বক্তব্য আছে। ধর্ম এব হতহন্তি ধর্ম রক্ষতি রক্ষিত। আমরা যদি এই মানবিক ধর্মের কথা বলি, আমার সনাতন ধর্ম, এই মানবিক ধর্মটাকে যদি আমরা হত্যা করি, তাহলে কিন্তু তিনি আমাকে হত্যা করবেন। তারপর মানে এটার মধ্যেও একটা যুক্তি আছে, পুরো যুক্তির উপর দাঁড়িয়ে আছে। তাহলে পুণ্যটা কি? পুণ্য লাভ তো এখানে হচ্ছে না, এখানে আরোগ্যের জন্য যাওয়া হচ্ছে। এখন পুণ্যটাকে যদি একটু যদি কাটাছেঁড়া করি, সেখানে আমাদের বলা হচ্ছে, এক কথায় বলা হচ্ছে, একটা শব্দবন্ধে বলা হচ্ছে, সেটা আর কিছুই না, বলা হচ্ছে যে পরোপকার পুণ্যায়। কি সুন্দর কথা দেখুন, এক কথায় উত্তর। পুণ্যটা কি না? পরোপকার। আর পাপ হচ্ছে পরপীড়নম, অন্যকে পীড়ন করাটাই পাপ। তাহলে আমি যদি দেখি যে আমি গেলাম, সে যেখানেই অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ, যেখানেই যাই, প্রয়াগরাজ, ত্রিবেণী সংগম, সেখানে একটা ডুব দিলে আমার পুণ্য হবে? আমি জানি না। পুণ্যটা কি? আমি কার উপকার করলাম? এইটা কিন্তু আমাদের ভাবাবে। তাহলে এইটার মধ্যে যেটা আছে অমৃতত্ব, অমৃতত্বটাকে ওইভাবে কিন্তু আমরা নেব না। অর্থাৎ আরোগ্যত্ব যদি বলি, এক্স্যাক্টলি হয়েছিলটা কি? আমাদের সহবক্তা, পূর্ববর্তী বক্তারা পুরো ব্যাপারটাই এখানে বলেছেন কুম্ভ নিয়ে, তার সঙ্গে নক্ষত্র যোগ নিয়ে আমাদের শিবাজীবাবু বলেছেন, পার্থবাবু বলেছেন, দিদি বলেছেন, আমাদের অভিষেকও বলেছেন। তো সেইটা নিয়ে যাব না, কিন্তু কোথাও একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। সেটা হচ্ছে কি, যে আমাদের শাস্ত্র এটাই বলছে যে গঙ্গাদ্বারে প্রয়াগেচ তথা গঙ্গাদ্বারে প্রয়াগেচ ধারা গোদাবরী তথা। অর্থাৎ রোহিণী রূপ ধারণ করেছিলেন বিষ্ণু, সেটা যেমন সত্যি, কিন্তু এইখান থেকে মা লক্ষ্মী উঠে এসেছিলেন, কিন্তু তার হাতে আর কিছু ছিল না, তাই জন্য তাকে ক্ষীরাব্দি তনয়া বলা হচ্ছে। ক্ষীরসাগর মন্থন করে মন্থনজাত, তার হাতে কিন্তু কিছু ছিল না। এই জায়গাটাকে আমাদের নজর দিতে হবে। ধন্বন্তরী এসেছিলেন, ধন্বন্তরীর হাতে একটা শ্বেত কমণ্ডলী ছিলেন।
বিভ্রত শ্বেত কমণ্ডলুম তত্র অমৃত তিষ্ঠতি। তাহলে সেইখানে একটি অমৃত ছিল, এই অমৃতটা নিয়ে তিনি উঠেছিলেন। তাহলে এই ধন্বন্তরী আসলে কে? ধন্বন্তরী যে দেববৈদ্য, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি। এবং তার কাজটা কি? কাজটা হচ্ছে মানুষকে বা যে কোনো প্রাণীকে আরোগ্য দেওয়া। তাহলে এই যে একটা কি বলবো, একটা অমৃতত্ব দেওয়া বা আরোগ্যত্ব দেওয়া, সেটা ছিল ধন্বন্তরীর কাজ। আজও কোনো বিরাট কোনো ফিজিশিয়ান, কোনো ডক্টরকে আমরা দেখলে বলি যে সাক্ষাৎ ধন্বন্তরী। এটা কিন্তু একটা মিথ। যারা অন্যান্য ধর্মাবলম্বী, আমি তাদের নাম করছি না, তারাও কিন্তু এই প্রয়াগে স্নান করে নিজেকে বলছেন একটা অন্যরকম অনুভূতি। তো এটা আমার কোনো ধর্মের, আমার কোনো সনাতন ধর্মের না, এটাই বোধহয় সনাতন ধর্ম, যেটা যুক্তির ওপর দাঁড়িয়েছে। আপনারা ভালো থাকুন। পরের বক্তা সুমন ভট্টাচার্য। ধর্ম নিয়ে কেউ ব্যবসা করবেন বলে আমি মানুষের বিপদকে উপেক্ষা করব? প্রশ্নটা ছিল ডাক্তার অশোক গুপ্তর। সিনেমাটার নাম গণশত্রু, 1990 সালে সত্যজিৎ রায় বানিয়েছিলেন। সত্যজিৎ রায় আবার সিনেমাটা নিয়েছিলেন অ্যান এনিমি অফ দ্য পিপল, ইবসেনের বিখ্যাত নাটক থেকে। আমি কেন এইটা দিয়ে শুরু করলাম? কারণ যখন কুম্ভের জলে ব্যাকটেরিয়া রয়েছে, এই কেন্দ্রীয় সরকারি রিপোর্টকে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উপেক্ষা করেন, তখন আমার গণশত্রু সিনেমাটার কথাই মনে পড়বে। অশোক গুপ্তর সামনে থেকে, এরকম যেমন আমি মাইকে বলছি, মাইকটা কেড়ে নিয়েছিলেন তার নিজের দাদা নিশীথ গুপ্ত। ইবসেনের নাটকেও তাই। ইবসেন নাটকটা যখন লিখছেন, তখন ইউরোপে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটছে, আর দক্ষিণপন্থী সেই রাজনীতির উত্থান ধর্মকে ব্যবহার করে ব্যবসা করতে চাইছে। সত্যজিতের গণশত্রু নাটকেরও প্রেক্ষাপট একই। চণ্ডীপুর নামে একটা জায়গায় মন্দিরের চরণামৃততে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, কিন্তু সেই রিপোর্টকে চেপে দিতে চাইছেন তার নিজের দাদা রাজনীতিক নিশীথ গুপ্ত। আমি এই উদাহরণটা দিয়ে শুরু করলাম এই কারণে যে আমরা তো আসলে, যেটা রোহিণীদি বলেছেন বা জয়ন্তবাবু বলেছেন, আমরা কি আসলে ধর্ম নিয়ে আলোচনা করছি? আমরা তো আসলে ধর্ম নিয়ে যে ব্যবসাটা দুর্ভাগ্যজনকভাবে যোগী আদিত্যনাথ যত কথা বলছেন যে কত লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে, ততবার বলছেন না কত লোক মারা গিয়েছে। রোহিণীদি বলেছেন বলে আমি একটা উল্লেখ করবার চেষ্টা করি। আমি বিজেপির এই দ্বিচারিতাটা বুঝতে পারি না। একদিকে নরেন্দ্র মোদী এলন মাস্কের সঙ্গে দেখা করবেন, যার 13 জন সন্তানের কতজন মা এবং সব মা বিবাহিত কিনা সেটাই কেউ জানে না। আবার দেশে ফিরে যোগী আদিত্যনাথ বলবেন যে সবাইকে সংস্কারী হতে হবে। এই যে দুটো মানে নরেন্দ্র মোদী এলন মাস্ককে চান না যোগী আদিত্যনাথকে চান, এবং তাও যেটা রোহিণীদি বলেছেন 2025-এ দাঁড়িয়ে, সেটা আমি সত্যি বুঝতে পারি না। এই সিদ্ধান্তটা বিজেপি বা গেরুয়া শিবিরকেই নিতে হবে, এবং যতক্ষণ না নিতে পারছেন ততক্ষণ আমরা মৃত্যু মিছিলও দেখব। দেবজিৎও বলবেন, অভিষেকও শুরু করেছেন, মৃত্যুর সংখ্যা সরকারিভাবে 30 জন মারা গেছেন প্রয়াগে, 18 জন মারা গেছেন স্ট্যাম্পেডে দিল্লি স্টেশনে। অশ্বিনী বৈষ্ণব, এটাতেও জওহরলাল নেহরুর ভুল দেখতে পাবেন কিনা, দিল্লি স্টেশন তৈরির সময় কি কি সমস্যা ছিল, আমি সেই সবে যাচ্ছি না। সত্যজিৎ দিয়ে শুরু করেছিলাম, রবীন্দ্রনাথকে মনে করাই। দেবতার গ্রাসে যখন মোক্ষদা বলেছিলেন, তখন ব্রাহ্মণ তাকে সমুদ্রের জলে, নদীর জলে ফেলে দিয়েছিলেন, এটা ঠিক। কিন্তু একই সঙ্গে দুর্ভাগ্যের কথা, বিজেপি যারা মাঝে মাঝে আবার রবীন্দ্রনাথকেও আত্মসাৎ করবার চেষ্টা করে, লাস্ট লাইনটা ভুলে গেছেন। ব্রাহ্মণ বলেছিলেন ফিরায় আনিব তোরে। অশ্বিনী বৈষ্ণব কি দায়িত্ব নেবেন ওই 18 জন যারা স্ট্যাম্পেড হয়েছে দিল্লিতে? যোগী আদিত্যনাথ কি দায়িত্ব নেবেন যে 30 জন মারা গেছেন তাদের? সমস্যা হচ্ছে বিজেপি, বাদ দেওয়া যাক সত্যজিৎ
মাঝে মাঝে সত্যজিৎ হিসেবে আসে, কিন্তু রবীন্দ্রনাথও ভালো করে পড়েননি। দেবতার গ্রাস আবার আমি মনে করিয়ে দিচ্ছি, কোনো মোক্ষদা চান না তার সন্তানকে ফেলে আসতে, কেউ চান? তো যারা কুম্ভে গেছিলেন তাদের মৃত্যুর দায় কার? আবারও বলছি, অশোক গুপ্ত প্রশ্নটা করেছিলেন, ইবসেন প্রশ্নটা করেছিলেন দক্ষিণপন্থী রাজনীতির সম্পর্কে সচেতন করবার জন্য। আপনি ধর্মকে নিয়ে ব্যবসা করছেন, বারবার বলছেন কত লক্ষ কোটি টাকার রোজগার হয়েছে, একবারও বলছেন না কত লোকের প্রাণ গেল। সেই প্রশ্নটা কে তুলবে? আপনার কাছে 3 লক্ষ কোটি টাকা রোজগারটা মূল, না যে লোকগুলো মারা গেল তারা মূল? আপনার কাছে যেদিন যোগী আদিত্যনাথ বুকে হাত রেখে বলতে পারবেন ফিরায় আনিব তোরে, সেদিন যোগী আদিত্যনাথ যেন কুম্ভের সাফল্য দাবি করেন। তার আগে ওনার কুম্ভের সাফল্য কিসের? যাদেরকে উনি জলে বিসর্জন দিয়েছেন, যারা মারা গেছেন, তাদের মৃত্যুর দায় কার? সুমন সত্যি জ্বালাময়ী বক্তব্য রাখলো। পরের বক্তা বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। আমার যারা সহবক্তা, এমনকি সম্মাননীয় বিশ্বদা যিনি এই কার্যক্রম পরিচালনা করছেন আজকের এই, কেউই বোধহয় মৌনী অমাবস্যার দিন কুম্ভেতে ছিলেন না। ছিলেন কেউ না? আমি সেই সৌভাগ্যবান যারা তাদের মধ্যে একজন, যিনি কিনা যে সময়ের এই দুঃখজনক 30 জনের মৃত্যু হয়, তার থেকে 70টা পিলার পরে 12 কিলোমিটার ধরে একটা স্নানের ঘাট হয়েছিল, 12 কিলোমিটার। তার 70টা পিলার পরে প্রায় একই সময়ে আমি স্নান করেছি। দেখুন, কুম্ভ স্নান যে জিনিসটা সবাই বললেন, এবং সরাসরি বিজেপি পার্টি এবং যোগী আদিত্যনাথ, তার সরকার, উত্তরপ্রদেশ সরকার, এমনকি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকেও ছাড় দিলেন না। কিন্তু একটা কথা দর্শকদের সামনে তো বলতেই হবে, নইলে আমার পক্ষ থেকে ওই একই মিথ্যাচরণে আমি সামিল হয়ে যাব। বিজেপি সরকারিভাবে বা বিজেপির সরকার, এমনকি উত্তরপ্রদেশ সরকার এই পূর্ণ কুম্ভের ব্যবস্থার নিয়ামক ছিলেন না, আহ্বায়ক ছিলেন না। একথা ঠিক যে আখাড়া পরিষদ, 13টি আখাড়ার যে সমন্বয় এবং আরও বিভিন্ন তাদের মধ্যে থাকা বিভিন্ন ছোট ছোট হিন্দু যেসব সংগঠন, তারা এই কুম্ভের আয়োজন করে থাকেন এবং আখাড়া পরিষদ সম্মিলিতভাবে এই আয়োজন করেছিলেন। স্নান বিষয়টা নিয়ে অনেকে বললেন, আমি আশা করেছিলাম মাননীয়া রোহিণী দেবী কিংবা জয়ন্তবাবু যিনি রয়েছেন, জয়ন্ত কুশারি আমাদের অগ্রজ, তো তারা নিশ্চয়ই বলবেন। আমি শাস্ত্রজ্ঞ নই, আমার যেটা ধারণা সেটা বোধহয় দেখবেন কুম্ভ স্নানের সঙ্গে পাপ পুণ্যের কোনো বিষয় সেটা বোধহয় খুব একটা ছিল না। স্নাতক শব্দটা যে স্নানের থেকে এসেছে, আমরা জানি স্নাতক হই আমরা প্রত্যেক 12 বছর অন্তর, যখন কিনা বৃহস্পতি, চন্দ্র এবং পৃথিবী একই একটি নির্দিষ্ট সরলরেখায় আসবে এবং তার সঙ্গে যখন আরও 2-3টি রেখা, মানে 2-3টি গ্রহ একই সঙ্গে একই জায়গায় আসবে, মোটামুটি সেই সময় 144 বছর পরে সেই অবস্থান হলে তবেই সেটা মহাকুম্ভ, এমনিতে কুম্ভ, অর্ধকুম্ভ ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা আছে আমাদের। মুশকিলটা হচ্ছে যে এই বাংলায়, ভারতবর্ষের বহু জায়গাতে তো বটেই, এই বাংলায় একটাই মুশকিল, এখানে হিন্দু বিরোধিতাই হচ্ছে সেকুলারিজম। আমি কত হিন্দু হয়েও হিন্দু বিরোধিতা করতে পারি, বা হিন্দু না হয়েও কত বিরোধিতা করতে পারি, এবং ধর্মকে কথায় কথায় ব্যবসা ইত্যাদি বলতে পারি। বিভিন্ন জায়গায় যাজন, যোজন, যাজনিক কর্মকে আমরা একটা পারফর্মিং আর্টকে সেই জায়গায় প্রতিস্থাপিত করে যাজনিক কর্ম করে যদি কেউ পয়সা নেন সেটা খারাপ, পারফর্মিং আর্ট করলে সেটা কিন্তু খুব ভালো। এই জিনিসটাকে সেখান থেকে পয়সা নিলে সেটা খারাপ নয়, এই জিনিসকে আস্তে আস্তে প্রতিষ্ঠা দেওয়া চলছে এই বাঙালি সমাজে। আমরা সেটা ভালো বা মন্দ সেই জায়গায় যাব না,
কিন্তু যারা এখানে রাজনৈতিকভাবে আমার সমালোচনা করলেন, এরপরে স্নেহাশিস দা বলবেন, তিনি আমার পরবর্তী বক্তা, তিনি কি বলবেন এখন থেকে আমি বলতে পারবো না। অভিষেকবাবু বলেছেন কংগ্রেসের তরফ থেকে যে এত লোক মারা গেল, সত্যি তো কি অব্যবস্থা, কি অব্যবস্থা। মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক। পরিস্থিতির মধ্যে আমি ছিলাম, আমি দেখেছি কি অদ্ভুত তৎপরতার সঙ্গে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন সব কিছু করেছেন। আপনারা টিভিতে দেখেছেন, আমি সামনে দাঁড়িয়ে দেখেছি। হতে পারে ওইখানে আমি বিজেপির কর্মী হিসেবে হয়তো এই জিনিসকে আমি চাপা দেব, এটা স্বাভাবিক হলেও হতে পারে, কিন্তু আমি বলছি যে আমি যা দেখেছি সেই তৎপরতা কোথাও দেখিনি এই রাজ্যে। প্রসঙ্গে আসার আগে আমাকে একটু সময় দেবেন, কেননা আজকের এই বিতর্ক সভায় আমি অভিমন্য, বাকিরা তো বলছেন। 1954 সদ্য স্বাধীন ভারতবর্ষ, সাহেবরা চলে গেছেন, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী, এবং কুম্ভ মেলার আয়োজন হচ্ছে এই প্রয়াগরাজে মৌনী অমাবস্যা। কেউ বলেন 300 জন মারা গেছিলেন অভিষেকদা, কেউ বলেন 800। গোনার ব্যবস্থা তখনও ছিল, কিন্তু গোনার দায়িত্ব কংগ্রেস সরকার নেননি। 1954 পরে দু একবার এরকম হয়েছে, নাসিকে হয়েছে ইত্যাদি, সর্বত্রই হয়েছে, নিশ্চয়ই আমি একমত যে স্নাতকের সঙ্গে, অর্থাৎ এই যে ইন্টারাকশনস অফ যারা এই ব্যাপারে যারা শাস্ত্রজ্ঞ বা তাদের ইন্টারাকশনসের জায়গায় সাধারণ মানুষ, সাধারণত সাধু সন্ত ইত্যাদি যারা রয়েছেন তারাই করবেন, সেখানে গিয়ে স্নাতক হবেন, স্নান করবেন, কিন্তু সেখানে সাধারণ মানুষ গিয়ে কোন পুণ্য করতে যাচ্ছেন এবং পুণ্য কতটা হচ্ছে সেটা নিয়ে আমি জানি না। 2013-এ 36 জন, কংগ্রেসের জমানা, এই ফেব্রুয়ারি মাস, 10ই ফেব্রুয়ারি, কেউ গোনেনি 36 জন, এখন আপ তক 30 এখনো পর্যন্ত সরকারি হিসেব। আর যারা এখানে দাঁড়িয়ে আমাদের বিরোধিতা করছেন, আসলে মুশকিল কি জানেন তো, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, অজয় সিং বিস্ট যদি মুখ্যমন্ত্রীর নাম হতো, অঙ্কের স্নাতক অজয় সিং বিস্ট যদি হতো, তাহলে কিন্তু এত বেশি বিরোধিতা হয়তো হতো না। কিন্তু লোকটা যে যোগী হয়ে গিয়েছে, অঙ্কের স্নাতক হওয়ার পরেও তিনি যোগী হয়েছেন, গেরুয়া নিয়েছেন, সত্যিই তো হিন্দুত্বকে আক্রমণ করাটাই তো সেকুলারিজম। কখনো তো কেউ বলতে পারেন না, গত বছর হজেতে 16 জন মারা গেছেন, কেউ তো এখানে বসে কোনো প্রতিবাদ করেননি। দই চিড়ের মেলায়, অর্থাৎ দণ্ডোৎসব, দণ্ড মহোৎসব যেটা পানিহাটিতে হয়েছে, সেখানে বলা হয়েছিল 2 লক্ষ লোকের আসার কথা ছিল, 10 লক্ষ লোক এসে গেছে, কি করে যে মারা গেল আমরা তো জানি না। এই যে অমৃত কুম্ভের সন্ধান ইত্যাদি কালকুট লিখেছিলেন, এবং তার আগেও আরও ওই 2003-তে অভিষেকদা, এখানে বসে লেখার কারোর হিম্মত হয়নি। কিন্তু সাবঅল্টার্ন, মেনলি এই মেলাটা হচ্ছে আমরা যাদের বস্তি ঝুগড়ি পিছড়ে বর্গ বলে থাকি, যে বস্তি ঝুগড়ি পিছড়ে বর্গদের নিয়ে প্রায় 77 বছরের এই ভারতবর্ষ, মানে স্বাধীনতার আগে আর স্বাধীনতার পরে নিয়ে কংগ্রেসি রাজনীতি এগিয়ে চলল, তাদের এই সাবঅল্টার্নদের নিয়ে সেই সময়ের মানসিকতা কি ছিল সেটা অস্ট্রেলিয়া বসে একজন ভদ্রলোক লিখতে পেরেছিলেন। আমি আবারও বলছি, যারা সেই সময় মারা গিয়েছেন এই কুম্ভে বা আগেও মারা গিয়েছেন, তাদের সবার প্রতি সমবেদনা, সবার আত্মার শান্তি কামনা করি। কিন্তু দয়া করে যে মেলার ডাক বিজেপি দেয়নি, যে মেলার ডাক উত্তরপ্রদেশ সরকার দেননি কিংবা কেন্দ্রীয় সরকার দেননি, তাকে কেন চাঁদমারি করছেন? কেন করছেন? ধন্যবাদ। যে মেলার উত্তরপ্রদেশ সরকার করেনি, অর্গানাইজ করেনি, ঠিক, কিন্তু আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে দেবজিৎ, 2024-এর এই 24-এরই পার্লামেন্ট ইলেকশনে ইলাহাবাদ বা এই প্রয়াগরাজে এসে নরেন্দ্র মোদী কিন্তু 1954 সালে কুম্ভ মেলার দায় জওহরলাল নেহরু সরকারের উপর চাপিয়েছিলেন। তখন যদি দায় চাপাতে পারে, দায় তো দায়িত্ব নিতে হবে, কারণ সরকার তো অর্গানাইজ করে। আমি নিশ্চয়ই শুনবো। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে কোনো ধর্মের দুটো দিক থাকে, একটা তার দর্শনের দিক, তার ফিলোসফি, আর একটা হচ্ছে তার প্রয়োগের দিক। যখনই ধর্মকে এই দর্শনের দিক থেকে সরিয়ে নিয়ে এসে সমাজে প্রয়োগ করার চেষ্টা হয়েছে, তখনই সেই ধর্ম সমাজের কাছে বিষময় হয়ে উঠেছে। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটা সুন্দর কথা বলেছিলেন, টর্চের আলো যদি পথের উপরে ফেলা হয় তাহলে মানুষ পথ দেখে, কিন্তু টর্চের আলো যদি মানুষের মুখের উপরে ফেলা হয়
তাহলে পথ তার কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। তেমনি ধর্মকে যে অপপ্রয়োগ সমাজের বুকে, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক সমাজের। তাই আমরা দেখেছি যে বারবার ধর্ম যখন সমাজকে বিধ্বস্ত করেছে, তখন মহামানবেরা এসেছেন। কোথাও জেসাস ক্রাইস্ট এসছেন, হজরত মোহাম্মদ এসছেন, চৈতন্য মহাপ্রভু এসছেন, রামকৃষ্ণদেব এসছেন। তারা আবার ধর্মকে তার সঠিক জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করে গেছেন। আবার আমরা ভারতবর্ষে এখন দেখছি সেই ধর্মকে একেবারে রাজনীতির সাথে মিশিয়ে ককটেল তৈরি করে মানুষের মধ্যে প্রয়োগ করার একটা চেষ্টা হচ্ছে। একটা কুম্ভ মেলা বহু বছর পরে পরে হয়, মানুষের একটা অমোঘ আকর্ষণ তো কুম্ভের প্রতি আছেই। সেটাকে একটা বিজ্ঞাপনের মধ্যে নিয়ে এসে একেবারে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে 54 সালের পর থেকে 70 বছর অতিক্রান্ত হয়েছে। মিডিয়ার প্রভাব কতটা সমাজে, কত চ্যানেল, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মানুষের হাতে হাতে ফোন, সমস্ত খবর প্রতি সেকেন্ডে মানুষের কাছে আসছে। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করে বিজ্ঞাপন করে এই কুম্ভকে কোন হাইপে তুলেছিলেন প্রধানমন্ত্রী? তুললেন, কিন্তু কোনো ব্যবস্থা রাখলেন না, কোনো পরিকল্পনা রাখলেন না। সেই যুগ থেকে তো আজকে প্রযুক্তির কত উন্নত হয়েছে, জানতে পারলেন না কত মানুষ আসবে, কিংবা জানতে পারলেও সেই মবকে কন্ট্রোল করার জন্য কোনো পরিকল্পনা, প্রপার প্ল্যানিং, সেটা কিন্তু উত্তরপ্রদেশ সরকারের ছিল না। তাহলে এই বিপত্তি কিন্তু কোনো মতেই ঘটতো না। আমরাও একটা গঙ্গাসাগর মেলা করি, কুম্ভ মেলার মতো এত বড় স্থান নয়, একটা প্রতিকূল অবস্থান, ভৌগোলিক অবস্থানের মধ্যে গঙ্গাসাগর রয়েছে, নদী পেরিয়ে যেতে হয়। সেই গঙ্গাসাগরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয়, এত সুষ্ঠুভাবে হয়, কোটির উপরে মানুষ আসে। সেখানে রাজ্য সরকারের আমাদের 12 জন মন্ত্রীকে তিনি পোস্টিং করে দেন, এবং ওই গুরুত্বপূর্ণ দিনগুলোতে সারা রাত জেগে আমাদের প্রতিটা বিষয়ের উপরে নজর রাখতে হয় যাতে কোনো সমস্যা না হয়। ছিল এই কুম্ভে, সেটা ছিল। দেবজিৎ একটা অদ্ভুত কথা বললেন, ওটা তো উত্তরপ্রদেশ সরকার বা কেন্দ্রীয় সরকার তো আয়োজন করেননি। তাহলে সরকারের কাজটা কি? আপনি যদি জনসভা করেন কোথাও, আপনি তো বিরোধী দল করেন, তবু আমাদের সরকারের দায়িত্ব পুলিশ প্রশাসনকে দিয়ে যাতে সুষ্ঠুভাবে সেই জনসমাবেশটা অনুষ্ঠিত হয়। এটা সরকারের দায়িত্ব। কে ডেকেছে, কিভাবে ডেকেছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেখানে প্রচুর মানুষ আসবে, প্রচুর ভক্ত আসবে, তারা পুণ্য স্নান করতে চাইছে, এটা তাদের বিশ্বাস। সরকারের কাজ হলো তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সরকারের কাজ হলো সেটা সুষ্ঠুভাবে যাতে মানুষ স্নান করে আবার গন্তব্যে ফিরতে পারে সেটা করে দেওয়া। সেটা থাকবে না। শুধু আমি ধর্মকে রাজনীতির সাথে মেশাবো, হাইপে তুলবো, প্রচুর মানুষকে ডেকে নিয়ে আসবো, তারপর তার কোনো বন্দোবস্ত থাকবে না। তাই আজকে এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে, এবং এরা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এরা ধর্মকে নিয়ে ব্যবসা করে, জাস্ট ব্যবসা করে, রাজনীতির সাথে যোগ করে ধর্মীয় মেরুকরণ করে ভোটে জেতার চেষ্টা করে। তাই কিন্তু এই বিপত্তিগুলো আসে। যত কাণ্ড মহাকুম্ভ, এই যে পদপৃষ্ঠ, আগুন, মৃত্যু, নয়াদিল্লি স্টেশনে রেল যেখানে পদপৃষ্ঠ হওয়া, শুধুমাত্র ভিড়ের চাপ, তো ভিড়ের চাপ একটা অবশ্যই ছিল, কিন্তু অব্যবস্থা তো একটা বড় ফ্যাক্টর। অবশ্যই অব্যবস্থা বড় ফ্যাক্টর। এবং যে কথাটা আমি বলছিলাম, এইটা তো একটা, যেটার কথা অনেকেই বলেছেন যে আমি তো ক্রেডিটটা নিতাম, এটা ঠিকই, দেবজিৎ আমাদের বন্ধু বলেছেন যে আখড়া বিভিন্ন তারাই করে, কিন্তু যেটা ঘটনা ল অ্যান্ড অর্ডার, পাবলিক অর্ডার তো বেসিক্যালি রাজ্যের বিষয়, এবং বড় অর্থে কমিউনিকেশন, ট্রেন, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। আমি তো বিজ্ঞাপন করছি, আমি তো মহা কথাটা ইউজ করছি, যে মহা কথাটা আগে ইউজ হতো না। এই যে মহা কথাটা কোথাও আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং আমি লোককে জিজ্ঞেস করছি, তারা যদি দেখাতে পারেন আমি বিশ্বাস করবো যে মহা কথাটা কোথাও আছে। এখানে একটা কথা বলা হচ্ছে, দেবজিৎ আমাদের বললেন একটা কথা, বারবার একটা কথা বললেন, হিন্দুত্ব হিন্দুত্ব। আমি কিছুদিন, 2-1 দিন আগে
এই মানে 3-4 দিন আগে আমি বিনায়ক দামোদর সাভারকরের আমি হিন্দুত্ব বলে একটি বই 1923 সালের, স্পষ্টত বিনায়ক দামোদর সাভারকর বলছেন হিন্দুত্ব আর হিন্দুইজম এক নয়। আমি হিন্দু, অবশ্যই হিন্দু, জন্মেছে হিন্দু, হিন্দু হয়ে জন্মায় মানুষ। যারা আসছে ঠিকই কথা বলেছেন দেবজিৎ, সাবল্টানরা আসছে। সাবল্টান বলেই কি তাদের একটা জায়গা দিয়েই যাতায়াত করা, যেটা পার্থ অনেকবার বলেছে, একসঙ্গে একটা দ্বার দিয়ে, আর ভিভিআইপিদের সেইখানে ভিভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা, সাবল্টানদের জন্য আলাদা। নিম্নবর্গ বলে তারা কথা বলতে পারে না, ইংরেজি জানে না, তারা মাথায় বোঝকা নিয়ে এসছে বলে তাদের এই ব্যবহার হবে। এই প্রশ্নের উত্তর তো দেবজিৎকে দিতে হবে। দেবজিৎ, এই কুম্ভের আসরে এবং এই আলোচনার কুম্ভের আসরে তুমি একমাত্র একা কুম্ভ না, তুমি একা কুম্ভের কাছে প্রশ্ন। একা কুম্ভ বললেই কিন্তু দেবজিৎ স্বীকার করে নিচ্ছিল নকল বুদ্ধিরগড় না, কুম্ভিপাকে বুদ্ধিরগড়টা নকল। এই ও কুম্ভি বিশ্ব ও আলোচনার কুম্ভিপাকে পড়ে গেছে। না, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে যোগী আদিত্যনাথ বারবার বলছিলেন কোটি কোটি মানুষ আসবে, প্রচুর ভিড় হবে, মানুষ আসবে, তো একটা প্রশাসনের তো দায়িত্ব যে এই ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ম্যানেজ করা। সেটা তো শুধু তাই নয়, গোটা উত্তরপ্রদেশ জুড়ে আমরা দেখতে পাই 300 কিলোমিটার জ্যাম রাস্তা। এটা ভাবা যায়? দায়িত্ব অস্বীকার করছি না, অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য বটে, কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই এবং সবাই আপনারা জানেন যে কুম্ভর জায়গাটাকে স্ট্রেচ করা যাবে না। আপনি হজযাত্রী বেড়ে গেছে বলে, আমি এটা বলছি, বা পিলগ্রিমেজ বেড়ে গেছে বলে রোমটাকে তো সারা ইউরোপে ছড়িয়ে দিতে পারবেন না। এটা বড় রোম করে দিলাম টেনে টুনে, এরম তো আর হবে না। হজ বেড়ে গেছে বলে, হজযাত্রী বেড়ে গেছে বলে মক্কাকে টেনে লম্বা করে আরো 40 কিলোমিটার এদিক ওদিক করে দিলাম, হবে না। কৈলাস সরোবর বা এই কৈলাস পর্বত কিংবা মানস সরোবরকে আপনি কলকাতা অবধি টেনে আনবেন, এটাও হবে না। সুতরাং ওই জায়গার মধ্যেই আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। আরও একটা সমস্যা, মাত্র 90 লাখের টোটাল এরিয়া, 90 লক্ষ লোক যেখানে কনজামশন করতে পারে এলাকা ভিত্তিকভাবে, সেখানে 60 কোটি মানুষ যাচ্ছেন। এটা আস্থা বিশ্বাসের ব্যাপার। আমি যে বলতে পারিনি যেহেতু স্নেহাশিসদার কথার উত্তরে আমাকে দুটো কথা বলার সুযোগ দিন। এক, প্রথমত এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রতিনিধি যারা ওখানে গিয়ে চান করেছেন সমক্ষে বা সঙ্গত কারণেই লুকিয়ে, তারা প্রত্যেকেই দরাজ হাতে সার্টিফিকেট দিয়েছেন যোগী সরকারের ব্যবস্থাপনাকে। কেউ এসে এখনো পর্যন্ত বলেননি যে যোগী সরকার খুব বাজে ব্যবস্থা রেখেছে, কেউ বলেননি। 1 নম্বর। 2 নম্বর, এটা তো গঙ্গাসাগর ভার্সেস মহাকুম্ভ নয়, এরকম ভাবে ভাবার কোনো কারণই নেই। আমরা তো চাই মমতা বন্দ্যোপাধ্যায় যান। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু ব্রাহ্মণ কন্যা বলে নিজেকে দাবি করছেন, তাই নিয়ে তো যাবেন। কিন্তু মুশকিলটা কি জানেন স্নেহাশিস দা, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিছুদিন বাকি আছে, আমার মনে হয় উনি যাবেন না। তার কারণ এখানে তো 30% তোষণের রাজনীতি। আমি একটা যাবেন না দেবজিৎ, উনি যাবেন না। লাইন না বলে পারছি না। উত্তরাখণ্ডের যোশীমঠের শঙ্করাচার্য বলছেন রাজনৈতিক দলগুলো নিজের ভাষায় কথা বলে, কিন্তু এটা ঘটনা যে 300 কিলোমিটার যানজট ছিল, এটা অব্যবস্থা না হলে কি। তিনি অনেক কথা বলছেন যে যেভাবে ড্রেনের জল এসে মিশেছে কুম্ভের মধ্যে, এবং যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ল্যাব সেখান থেকে পরীক্ষা রিপোর্ট আসছে, তারপরেও সেই জল আপনি পান করতে বলছেন। সব মিলিয়ে চূড়ান্ত অব্যবস্থা। শঙ্করাচার্য বলছেন, আমি বলছি না। আমি একবার একটু আমি আপনাকে আমি একবার বলিনি। আপনাদের যে সর্বভারতীয় চ্যানেল আছে, আপনি তার ক্লিপিং দেখুন। জলের কি ব্যবস্থা আছে, কিভাবে জল দেওয়া হচ্ছে, কিভাবে বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে, আমি তো নিজে দেখেছি। আমি কি করে এটাকে অস্বীকার করব? যারা লক্ষ লক্ষ লোক দেখেছেন তারা কি করে অস্বীকার করবেন? আপনি বলছেন ব্যবস্থা ভালো ছিল না, আপনি বলছেন ব্যবস্থা ঠিক ছিল, ভালো ব্যবস্থা। দেখুন, আমি আবারও বলছি, 90 লক্ষের জায়গায় যদি 60 কোটি লোক গিয়ে হাজির হন, ব্যবস্থা কখনো ভালো করে রাখা সম্ভব নয়। কিন্তু আমি আমারও বলছি, আপনি বলেননি, আমিও বলিনি, কেউই বলছে না। কিন্তু মুশকিল হচ্ছে বিতর্ক সভা যখন, তখন এই কথাগুলো পাশাপাশি আসতে হবে। আজকে দুর্গা পুজো, কুম্ভ পুজো নয়, কুম্ভ মেলা, মনে রাখতে হবে। দুর্গা পুজোতে বা কোনো পুজো উপলক্ষে প্রবাসী গৃহে ফেরে, গৃহবাসী প্রবাসে যায়, সুতরাং যাতায়াত চলতে থাকে। মহাকুম্ভ প্রতি 144 বছরে একবার, পূর্ণকুম্ভ 12 বছরে একবার, আর অর্ধকুম্ভ 6 বছরে একবার, এই হচ্ছে নিয়ম। তো যেখানে আস্থা, যেখানে বিশ্বাস হিন্দুর, এবং লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু জনতা যেখানে গিয়ে হাজির হচ্ছেন শুধুমাত্র তাদের আস্থা বিশ্বাস প্রচলিত পরম্পরাকে সামনে রেখে,
সেখানে একটা রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষে কতটা ব্যবস্থা করা সম্ভব? সেখানেও ব্যবস্থা এটাই তো হচ্ছে। আসল কথা, যে যেটা প্রচারটা তাহলে এতটা হলো গিয়ে আমি আসছি না, না। রোহিণী ধর্মওয়ালের কাছে। তার মানে কি? তার মানে আপনি বলছেন যে কুম্ভ প্রচারের জন্য কুম্ভ হয়েছে? না, না, ঠিক। যখন বিজেপি সরকার ছিল না তখন কুম্ভ হয়নি। দেবজিৎ দুটো জিনিস বলছে বারবার, সেটা হচ্ছে যে 1954-তে কি হয়েছিল, 2013-তে কি হয়েছিল। যেটা দেবজিৎ বলছে না যে ওই সময় যদি কোনো রেলের দুর্ঘটনা ঘটতো, রেলমন্ত্রী পদত্যাগ করতো। ওদের দলে যাওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা মাধবরাজ সিন্ধিয়া পদত্যাগ করেছিল। অশ্বিনী বৈষ্ণবের আমলে যত ট্রেন দুর্ঘটনা, তারপর অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করেনি। দ্বিতীয় কথা, যেটাও বারবার মানে যোগী আদিত্যনাথের ডিফেন্সে নামছে, যে অজয় সিং বিস যোগী হয়ে গেছেন বলে আমাদের আপত্তি। না, আমাদের আপত্তি না। সুভাষচন্দ্র বসু 1940-এ বলেছিলেন, যদি কেউ গেরুয়া পোশাক পরে ভোট চাইতে আসে তাকে প্রত্যাখ্যান করবে। নিশ্চয়ই দেবজিৎ সুভাষচন্দ্র বসুকে অস্বীকার করতে পারে না, বা সুভাষচন্দ্র বসুকে মুসলিম তোষণের দায়ে অভিযুক্ত করে না, অথবা সুভাষচন্দ্র বসু দেশপ্রেমী ছিলেন না, এটাও বলতে পারে না। রোহিণীর কাছে আসছি, আধুনিক এই সমাজে আপনি যে কাজ করছেন তাকে অনেকে বিপ্লব মনে করে, কারণ আপনি মহিলা পুরোহিত। যে বৈদিক মতে বিয়ের কথা আপনি বলেন, সেখানে শুভ লগ্ন থেকে সিঁদুর সবই ব্রাত্য। আপনার এই পৃথিবীতে কুম্ভের স্থান কি? দেখুন, প্রথমে তো আমার মনে হচ্ছে কোনো সরকার, যেটা আমি তখনও বলছিলাম, কোনো সরকার কেন ধর্ম মানে কি আসলে তা নিয়ে প্রচার করেন, কেন প্রত্যেকে ধর্মকে আলাদা আলাদা করে দেখায়। এবং ফেসবুকে আমি যে কথাগুলো শুনি যে নিজের ধর্ম বা হিন্দু ধর্মকে আপনি খারাপ বলছেন, অন্য কোনো ধর্মকে খারাপ বলে দেখান তো যদি দম থাকে। বলি বই কি, আপনারা শোনেন না? তো এটা কি ফেসবুকীয় আলোচনার মতন একটা জায়গা? নিশ্চয়ই নয়, অনেকটাই সিরিয়াস। তাহলে ঠিক ওই ফেসবুকের বালখিল্য যে বার্তা আমার কাছে আসে, এখানেও সেই বালখিল্য বার্তা আসছে। তুই কি নির্লজ্জের মতো মৃত্যুর সংখ্যা নিয়ে তর্ক চলছে, ঠিক যেরকম তিলোত্তমা কাণ্ডের পর কোন রাজ্যে কত ধর্ষণ হয়েছিল তা নিয়ে রাজনৈতিক দলের নেতারা পরস্পরের দিকে আঙুল তুলেছিল, আমরা লজ্জায় মাথা নিচু করেছিলাম। সেখানে কোন সালে কোথায় কোন সরকারের আমলে কত মৃত্যু হয়েছে তাই নিয়ে কথা হচ্ছে, কেউ বলছে না কিভাবে এই মৃত্যু থামানো যায়। এরা জনপ্রতিনিধিত্ব করছেন, এরা মানুষের কাছে ভালোবাসা চাইছেন, এবং এখনো বলছেন ব্রাহ্মণ কন্যা। 2025 ব্রাহ্মণ কন্যা, এটা একজনের পরিচয় হতে পারে? মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, স্বয়ং শাস্ত্র যশস্বী প্রধানমন্ত্রী। এগুলো শুনতে আমরা চাই না, মানুষ চায় না। আমরা চাই, মানুষ চায়, মানুষ এই জন্য জিতিয়েছেন দিদি। হ্যাঁ, সে দুঃখের বিষয় যে যে বিধবা বিবাহের বিরুদ্ধে আমি সাধারণত তর্ক করি না। বৌদ্ধবাদের এই দেশেতে অন্য কোনো ধর্মতে কলমা না পড়িয়ে বিয়ে দিতে পারবেন? কি হয়েছে? অন্য কোনো ধর্মেতে, বৌদ্ধবাদের এই দেশেতে অন্য কোনো ধর্মেতে চার্চে গিয়ে সোয়ার না করে বিয়ে দিতে পারবেন? বৌদ্ধবাদের দেশ, হিন্দুরা মেনে নেয়, হিন্দুরা সর্বংসহ বলে আপনি রবীন্দ্রসঙ্গীত দিয়ে বিয়ে দিতে পারেন এবং সেখান থেকে আপনারা রোজগার করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু হিন্দুত্বকে সরাসরি আঘাত করলে, এবং যেহেতু আমিও হিন্দু, ব্রাহ্মণ কন্যা আমি বলিনি, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন তিনি ব্রাহ্মণ কন্যা, সুতরাং তিনি যেখানে ঘোষণা করছেন আমি তার ইকো করেছি মাত্র। আমি মুখ্যমন্ত্রীকে ব্রাহ্মণ কন্যা বলে কোনো বড় বলিও নি বা অন্য কিছু না। আপনি তো আমাকে আক্রমণ করছেন। এবং অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী, অবশ্যই যশস্বী প্রধানমন্ত্রী। দেখো, সোশ্যাল মিডিয়ায় একটা কথা আছে, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। সমস্যাটা কোথায় হয়েছে? এই অঙ্কের স্নাতক যোগী আদিত্যনাথ বা অজয় সিং বিস হিসেবটা করতে পারেনি। হিসেবটা কেন করতে পারেনি? 53 কোটিকে যদি 35 দিনে তোমায় আসতে হয়, তাহলে প্রত্যেক দিন 1.5 কোটি করতে হয়, এবং 1.5 কোটি করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা প্রয়োজন, তার জন্যে তুমি যদি 7,500 কোটি টাকার বাজেট করো, তার 1,500 কোটি টাকা বিজ্ঞাপনে ব্যয় করলে হয় না। এটা আমার রিপোর্ট নয়। এবং আমরা দেখো, গ্রিন ট্রাইব্যুনাল বা ধরো CPCB, এগুলো আমরা চালাই না। এরা যদি হিন্দু বিরোধী হয় তাহলে আমার কিছু করার নেই, কারণ তারা রিপোর্টে বলছে যে আরোগ্যের কথাটা কুশারীবাবু বললেন, এমন ব্যাকটেরিয়া রয়েছে যে 45 জনের হিসেবটা ওরা একটু চেপে চেপে বলছে, এরপর মহামারী হতে পারে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, দেবজিৎকে বুঝতে হবে যে কোনটা হিন্দু ধর্মের সমালোচনা আর কোনটা প্রশাসনের সমালোচনা। দেবজিৎ, তুমি তোমার প্রেয়সীকে ভালোবাসো, কিন্তু প্রেয়সীর বমিটাকে ভালোবাসো না। ঠিক সেরকম আমরা কুম্ভকে সম্মান করি, কুম্ভকে নিয়ে ব্যবসাটাকে নয়। আমি আসছি CPIM এর পার্থদার কাছে।
পার্থদা শুধু সিপিআইএম নেতা নয়, পার্থদা একজন ইঞ্জিনিয়ার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং এই সব নিয়ে কাজকর্ম করেন। পার্থদা, এই যে ধরুন ক্রাউড ম্যানেজমেন্ট, এটায় তো একটা কোথাও গলতি ছিল বা ক্রাউড ম্যানেজমেন্টের কোথাও একটা গাফিলতি ছিল, যে তুমি এত মানুষকে ডাকছো, মানুষ আসছে, এবং ভারতবর্ষের মতো দেশ যেখানে ধর্মান্ধ মানুষ, অন্ধবিশ্বাসে কোটি কোটি মানুষ ছুটে যাচ্ছে পুণ্য স্থানের আশায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রচার, এবং কোথাও তো কেন্দ্রীয় সরকারেরও এটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল। ট্রেনের অবস্থা যা দেখছি, যেভাবে ট্রেনে মানুষজন ভাঙচুর করছে, মানুষ মানুষকে মারছে, এ ওকে লাঠি দিয়ে মারছে, কিসের পুণ্য এটা? না, এটা ঠিকই বিশ্ব, যে আমি বললাম যে নেতিবাচক অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আমরা গেলাম গত কয়েকদিন, পরিকল্পনার অভাব তো আছেই, এটা আন্ডারস্টেটমেন্ট। আমি এই অবধি বলতে পারি, প্রথম ক্রাউড ম্যানেজমেন্টের কথা আপনি তুলছেন, তো যে ফার্স্ট ফেলিওর যদি বলা যায় যে গত 1 মাস উত্তরপ্রদেশ সরকারের কাছে ছিল একটা অগ্নি পরীক্ষা, গত 1 বছর। আবার একটা জিনিস বলুন, এই যে 12 কিলোমিটার এলাকাও বলছে দেবজিৎ, সেখানে কত ক্রাউড ধরতে পারে আপনার ইঞ্জিনিয়ারিং এর মানে? না, আমি আবার বলছি দেবজিৎ বা আমাদের এখানে সকলের সুবিধার জন্য, যে কলকাতা শহরের জনঘনত্ব 25,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটার বলি, এবং এটা ভারতবর্ষে প্রায় দ্বিতীয়। ধারাবি বস্তি প্রায় 75,000 মানুষ পার স্কোয়ার কিলোমিটার। আপনি মেলায় এটা হাজারে থাকে না। আমি যখন পার স্কোয়ার কিলোমিটার ক্রাউড আপনি হিসেব করছেন, 2 লক্ষ 2.5 লক্ষ রেঞ্জে পৌঁছে যাচ্ছে। ফলে এরকম একটা ক্রাউড ডেন্সিটি আপনি যদি হ্যান্ডেল করতে চান, তার যে পরিকল্পনা বছরভর থাকা দরকার ছিল, সেটা এদের ছিল না। এই কারণের জন্য আমার মন গড়া কথা না। আপনি হাতরাস 6 মাস আগে ঘটেছে, যে মাঠে হাতরাসে এই মেলাটা করতে দেওয়া হয়েছিল ওই সাধুর, সেইখানে 60,000 লোকের হচ্ছে ক্যাপাসিটি, 2.5 লক্ষ লোক, 16 জন মারা গিয়েছিলেন, 2.5 লক্ষ লোক ঢুকেছিল এবং 130 জন মারা গেছিল। ফলে যদি বলেন যে গত 1 বছর ধরে যে প্রস্তুতি ওদের পুলিশ প্রশাসনের ছিল, দ্যাট ওয়াজ নট সিরিয়াস। এবার আসুন রেলে আমি বলছি যে নয়াদিল্লিতে রেল স্টেশনে আমি ধরলাম দেবজিতের তথ্যটাই আমি যদি ধার করে নিই, বা বিজেপি লিডাররা যা বলছেন, 40 কোটি মানুষ এক্সপেক্টেড দে আর গোয়িং টু ভিজিট কুম্ভ মেলা। 6 সপ্তাহের মেলা, আপনি যদি হিসাব করেন এই 6 সপ্তাহ ধরে গড়ে, তাহলে 42 দিনে যদি 40 কোটি যায়, তাহলে পার ডে কত যাবে? আচ্ছা, পার ডে যে সংখ্যায় লোক যাচ্ছে, তাদের যদি 2/3 বাসে যায় এবং 1/3 ট্রেনে যায়, তাহলে 30 লক্ষের কাছাকাছি হচ্ছে মানুষ পার ডে ভিজিট করার কথা। 30 লক্ষ মানুষ ভিজিট করতে গেলে যে পরিমাণ ট্রেন লাগে, আমি বললাম সেই পরিমাণ ট্রেন তার ধারে কাছের কোনো সংখ্যা নেই। অ্যাটলিস্ট 2000 ট্রেন আমি বলছি যে আমাদের হচ্ছে লাগতো, এবং ক্যারিং ক্যাপাসিটি 2000 করেও যদি ধরি পার ট্রেন, আমি একটু বলি না, আবার বলছি যে ফলে আমার কথা হচ্ছে, মেলায় আপনি লোক ডাকছেন, আমি লঘু করছি না, আপনি নেমন্তন্ন করছেন বিয়ে বাড়িতে যে আসুন করে যান, অথচ আপনি খাওয়ার দাওয়ার থেকে আয়োজনের কোনো ব্যবস্থা রাখেননি। আমি বোঝার সুবিধার জন্য বলছি, এটা হলো। এবং আমি লাস্ট যেটা বলবো, যে যে রেল স্টেশনের যে ঘটনাটা হলো, এটা একটা নজিরবিহীন একটা যুক্তি। আমি ভয় পাচ্ছি, এখানে আপনারা যেরকম আলোচনা করছেন, 144 বছরে মেলাটা এসছে, এত ভিড় আর কখনো হবে না, ভুলে যান, আবার ঠিক হয়ে যাবে। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আগামী বছর যদি এরকম একটা ভিড়ের মেলা হয়, সিমিলার দৃশ্য দেখবেন। এর আগের কুম্ভতেও আমরা এলাহাবাদে দেখেছি যে রেল স্টেশনে হচ্ছে 30 জন মানুষ মারা গেছিলেন ওভারব্রিজ ভেঙে পড়ে। আমি আবার আমি ডক্টর জয়ন্ত কুশারি, তীর্থ তো ধর্মবিশ্বাসী মানুষের অধিকার, এ নিয়ে কোনো তর্ক হতে পারে না, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে হিড়িক আমরা দেখছি, এটাকে আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? যখনই এটা ধর্মীয় মানে কি বলবো আধারে চলে গেল, বাতাবরণে চলে গেল, আমরা যারা সাধারণ ধর্মপ্রাণ মানুষ, তাদের মধ্যে একটা আবেগ কাজ করে। যতই আমি বলি না কেন যুক্তিহীন বিচারে তো ধর্ম আনি প্রজায়ত, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কোন মানুষ কীভাবে নেবে সেটা তো একটা। এই জায়গাটাও কিন্তু আমাদেরকে আলোচনার মধ্যে রাখতে হবে। এই আবেগপ্রবণ মানুষগুলো, হয়তো আমাকে বলা হচ্ছে যে জেব্রা ক্রসিং দিয়ে যেতে, আমার ভীষণ তাড়া, আমি জেব্রা ক্রসিং দিয়ে গেলাম না বা ট্রাফিক সিগন্যালটা মানলাম, এক্ষেত্রে আমি গাফিলতিটা কার, এটাও একটা বড়। স্নেহাশিসদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের নেত্রী বলেছেন এটা মৃত্যু কুম্ভ, এবং যোগী আদিত্যনাথ পাল্টা বলেছেন আপনারা তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছেন। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই মহাকুম্ভের প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ, ভালোবাসা প্রতিটাই রয়েছে। তিনি কুম্ভকে মৃত্যুকুম্ভ ওভাবে ব্যাখ্যা করেননি। উনি বলেছেন যে মহাকুম্ভের মতো এরকম একটা জায়গায় যেখানে এত মানুষ আসছে, তার জন্য প্রপার প্ল্যানিং কোথায়, সেইটাকে ধারণ করা, ঠিক চ্যানেলাইজ করে আবার সুস্থভাবে ফিরিয়ে দেওয়ার বিষয়টা ছিল না বলেই
সেখানে এতগুলো মানুষের মৃত্যু হলো, সেটা তার হৃদয়ের রক্তক্ষরণ থেকেই বলেছেন এই মৃত্যুটা কেন হলো, সেটাকে প্রশ্ন তুলেছেন মাত্র। আমরা মিথ্যাচার করছি কোথায়? আজকে তো কোনোটা লুকানোর বিষয় নেই। এত সংবাদ মাধ্যমের এত শক্তি, সেখানে সরকারও চাপা দিতে পারে না যে মৃত্যু সংখ্যা কত হলো। বিভিন্নভাবে বেসরকারি মতে কত বহু গুণ মানুষের মৃত্যু হচ্ছে, চাপা কখনো দেয়া যায় না। একটা ধর্মীয় বিশ্বাস আছে ভারতবর্ষের মানুষের, একটা 140 কোটি পৌঁছে গেছে জনসংখ্যা। সেখানে যদি আমি সরকার নিজে থেকে কোনো ধর্মীয় অনুষ্ঠানে প্রমোট করতে থাকি মানুষ আসার জন্য, অথচ ম্যানেজমেন্টরা রাখি, বিপত্তি হবেই। আমাদের কাজ হচ্ছে প্রমোট করা না, সমস্ত ধর্ম তার নিজস্ব মানুষ তার বিশ্বাস নিয়ে ধর্ম পালন করবে, সরকার প্রতিটা জায়গা তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবে, পরিবেশ রাখবে। আমি কি করলাম, একটা ধর্মের পার্ট হয়ে যাচ্ছি ভোটের জন্য। এই ভোটের জন্য ধর্মকে দেবজিৎ, সবই কি ভোটের জন্য? ধরো 2025, 2026-এ উত্তরপ্রদেশের নির্বাচন রয়েছে। এই কুম্ভের সাফল্যকে যোগী আদিত্যনাথ নিজের ভোট বাক্সে কনভার্ট করার জন্য বা ফেলার জন্যই এত এত প্রচার, এত প্রচার, এত প্রচার। প্রচারের কি আছে? প্রচারের তো কোনো কিছু নেই। আমাকে এখানে যারা বলছেন এত ক্ষতি হচ্ছে, এই হচ্ছে, কেউ কি বলবেন যে কুম্ভটাকে বন্ধ করে দাও? কেউ কি এরকম প্রপোজাল দেবেন এখানে বসে যে কুম্ভ মেলা বন্ধ করে দিন, এত লোক কেন যাচ্ছে, বা লোকেদের আশা বন্ধ করে দিন? আপনি জানেন যে ওইখানে যারা গিয়েছেন তাদের ইন্টারভিউ নিন, যারা ফিরে এসেছেন, যারা খুব খারাপ অবস্থাতেও ফিরে এসেছেন, পুলিশের বিহেভিয়ার, প্রশাসনের বিহেভিয়ার। আমি তো বলছি, এখনও বলছি, আমি ফেরার সময় আমিও জ্যাম পেয়েছি, অবশ্যই ট্রাফিক জ্যাম পেয়েছি, কিন্তু কোনোবার, এর আগের বারও আমি গিয়েছিলাম, কিন্তু কোনোবার এত বাস পশ্চিমবঙ্গ থেকে ওখানে যায়নি। এত যে একটা হিন্দু জাগরণ আমাদের চোখে, অন্যদের চোখে কি আছে আমি জানি না, সেই জিনিসটা এখন যে প্রতিফলিত হচ্ছে, তাতে যারা হিন্দু বিরোধী শক্তি যারা তোষণ করেন তারা হয়তো ভয় পাচ্ছেন। আরেকটা কথা বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অবশ্যই শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নন, তার আগেও যারা আমাদের রাজ্য সামলিয়েছেন, তারা তখনও দুর্গাপুজোতে বড় মিছিল হতো, এইখানের ম্যানেজমেন্ট সত্যিই ভালো। আমি তো চাইছি যে এখান থেকে লোকেরা যান, আমি বলছি, এবং আমার পার্টির মুখপাত্র হিসেবে আমি বলছি যে যারা চাইছেন, আমি মুখপাত্র হিসেবে বলছি, তারা ওখানে যান, তারা ইনপুট দিন। এ মেলা তো তাদেরও মেলা। স্নেহাশিসদা তো বললেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তিনি তার প্রতি অনুরক্ত, তিনি অন্যভাবে ওই মৃত্যু কুম্ভ বলেছেন। কিভাবে বলেছেন সেটা তো নয়, তাহলে এটা তো তাঁরও কুম্ভ, এটা তো বিজেপির কুম্ভ নয়, এ তো তাঁরও কুম্ভ, সারা ভারতবাসীর কুম্ভ। তাহলে তিনি যান, ইনপুট দিন, দরকার হলে কিছু এখান থেকে পুলিশ পাঠান, হতে পারে স্বেচ্ছাসেবক পাঠান, তৃণমূলের স্বেচ্ছাসেবকরা যান, গলায় ব্যাজ লাগিয়ে অন্তত বাঙালি যারা রয়েছেন তাদেরকে ব্যবস্থা করে দিন, অসুবিধার কিচ্ছু নেই। অন্য রাজ্য থেকে গিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে গিয়েছে, তামিলনাড়ু থেকে গিয়েছে, সেই সব রাজ্যের লোকেরা গিয়ে সেখানে স্বেচ্ছাসেবকের কাজ করছেন। ইভেন তৃণমূলেরও অনেকে গিয়েছেন, আমি নাম বলে তাদের বিব্রত করতে চাই না, তারা বিভিন্ন ধর্মীয় মঠ, মিশন ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে তারা সামনে থেকে করছেন। স্নেহাশিসদা একদম আমার খুব চেনা, আপনারা খুঁজছেন একদম একদম একদম, এর মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই, এর মধ্যে রাজনীতি আছে কেন? এই মুহূর্তে ওখানে বা যোগীজির সরকার চলছে, সেই জন্য যোগীজির সরকারের দায়িত্ব এটাকে চালানো। যদি যোগীজির বদলে অভিষেকের কংগ্রেসের কোনো সরকার থাকতো তাহলেও তাদের দায়িত্ব হতো, কিংবা অন্য কারোর যদি সরকার থাকতো তাদেরও দায়িত্ব হতো। অন্তত কুম্ভকে যারা মানে, যারা সম্মান। তুমি একটা কথা এক্ষুনি ব্যবহার করলে, সেটা হচ্ছে হিন্দু জাগরণ হয়েছে। তাহলে আগে যখন কুম্ভের ভিড় হতো, যখন জওহরলাল নেহরুর সময়, যেই সময় অত বড় একটা ঘটনা ঘটলো অমৃত, তখন হিন্দু জাগরণ হয়নি? আমি আবার শিবাজি, হোয়াই আর ইউ ইকুয়েটিং ইট উইথ হিন্দু জাগরণ? শিবাজি দা, এই একদম প্রাসঙ্গিক প্রশ্ন। এবং দেবজিৎ, আমি বললাম দেবজিৎ যে কথাটা বলছিলেন, ওর স্পিরিটটা অত্যন্ত আমি অ্যাপ্রিসিয়েট করছি একটু আগে, যে যারা মনে হয় প্রয়োজন হবে সেই উপদেশটা দিন যে মেলাটাকে সাকসেসফুল করার জন্য, মেলার সিকিউরিটি। কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার আগে যে মেলাতে যে ব্যর্থতাটা হচ্ছে প্রশাসনিক, সেটাকে তো স্বীকার করতে হবে। যেমন উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার জন্য, যে এতগুলো লোক আসছেন, সেখানে যে কলিফর্ম জলে ইনফেকশন হচ্ছে বা বিওডি সেটা যে বাড়ছে, এবার এইটাকে প্রথম স্বীকার করতে হবে। যদি এটা মনে হয় ষড়যন্ত্র বিরোধীদের, তাহলে তো আর আমার চূড়াহাটা হয় না।
ফলে ডেফিনেটলি প্রবলেম থাকলে তার একটা সলিউশন আছে। ফলে আপনাকে খেয়াল রাখতে হবে 54-তে গঙ্গার যা ফ্লো ছিল আর 2024-এ সেই এক ফ্লো নেই। ফলে এখানে দাঁড়িয়ে 40 কোটি লোক গেলে এই ব্যাকটেরিয়া প্রথমে হিন্দুত্বের উত্তরটা দিয়ে নিন, তারপরে শেষ করতে দেন। প্রশ্নটা এসেছে। আমি আসছি। এক সেকেন্ড। দেবজিৎ বারবার যে স্ট্যাটিস্টিক্যাল ফ্যালাসিরা তৈরি করছে, ওর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া হিসেব অনুযায়ী 46 কোটি লোক স্নান করেছেন। ভারতবর্ষে তো 46 কোটি লোক বিজেপিকে ভোট দেয় না, তাহলে অবিজেপি বহু লোক স্নান করেছে। নিশ্চয়ই মানে দেবজিৎ অথবা যোগী আদিত্যনাথ দাবি করেননি যে বিজেপির মেম্বারশিপ কার্ড নিয়ে লোককে ভোট দিতে হবে। ঠিকই তো। পয়েন্ট নাম্বার 2, যেটা দেবজিৎরা স্বীকার করছে না, যে যেখানে সংকট, গোটা ভারতবর্ষের রেল ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এখানে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী আছে, আমি কালকে নিজে ট্রাভেল করেছি, শুধুমাত্র প্রয়াগমুখী ট্রেনগুলোকেই চালানো হচ্ছে, অন্য সব ট্রেনকে লেট করানো হচ্ছে। পয়েন্ট নম্বর 3, দেবজিৎ দেবজিতের এটা কেন ভুল ধারণা যে হিন্দু আর হিন্দুত্ববাদী রাজনীতি এক নয়, দেশ আর দেশের প্রধানমন্ত্রী এক নয়। দেশের প্রধানমন্ত্রীর বিরোধিতা করার সকলের অধিকার আছে, একদম অধিকার আছে, কিন্তু প্রধানমন্ত্রীর পদটাকে অপমান করার অধিকার নেই। এক নম্বর। আমি একটা প্রশ্ন করি, আমি মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যোগী আদিত্যনাথ বলছেন আপনারা মিথ্যা প্রচার করছেন, অখিলেশ যাদব বলছেন, লালু প্রসাদ যাদব বলছেন বিরোধীরা বলে মিথ্যা প্রচার করছেন। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট ওখানকার জল নিয়ে, সেটাকে কি করে যোগী আদিত্যনাথ মিথ্যা কথা বলছেন? সম্পূর্ণ ঘাটে ঘাটে সর্বত্র এরকম হয়েছে আমার জানা নেই। কলিফর্ম ব্যাকটেরিয়া 1500 কোনো একটা ইউনিট পাওয়া গেছে কোথাও, এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্ট আছে, এবং সেটা একটা পার্টিকুলার ঘাটে, সর্বত্র নেই। আমি পুরো বিষয়টা জানি না, কিন্তু আমি একটা কথা আমাকে শেষ করতে দিন। সংক্রামিত হবে না, ব্যাকটেরিয়া চরিত্র চেঞ্জ করে ফেলে। আমি ইনফরমেশন দিচ্ছি, একটা ঘাটে একটা লোকেশনে জল নিয়ে হয় না, মাল্টিপল সোর্সেস থাকে। এক মিনিট, মুশকিলটা হচ্ছে 2 সংখ্যার নিচে সদনে লোক নিয়ে বসে এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করা তো যাবে না, একটু ভোটটা বাড়িয়ে নিতে হবে। ভোটের রাজনীতি নিয়ে প্রশ্ন করছিলেন না, আমি একটু বলি। যেটা অভিষেক বলছেন কেন্দ্রীয় সরকার করেছেন, কোন কেন্দ্রীয় সরকার করেছেন? তোমাদের তো যদি কেন্দ্রীয় সরকারের প্রতি আঙুল তোলো যে এই দুর্ভাগ্যের জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, তাহলে কলিফর্ম ব্যাকটেরিয়ার যে হিসেব অডিট, সেটাও তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাই করেছে। তাহলে এই ব্যাপারে আমরা প্রিকশনারি মেজার নিচ্ছি না, একথা কে বলেছে? তার কারণ অস্বীকার করেছে নাকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমেই বলেছেন এটা মিথ্যে কথা। না, এমনও তো হতে পারে। প্রথম কথা আগে তো স্বীকার করতে হবে যে দূষণটা হয়েছে। তুমি যদি বলো তোমার জল হয়নি, সেটা বলতে চাইছি আমি, যেটা এমনও তো হতে পারে। আমি বিশ্বদাস যে প্রশ্নটার উত্তর দিতে চাইছি, রাজনীতিতে এরকম হতে পারে দিল্লির বিজেপি আর উত্তরপ্রদেশের বিজেপির নেতৃত্বের মধ্যে কোথাও একটা মানসিক দূরত্ব তো হতে পারে। মাসিমার গোপ থাকলে মেসমশাই বলে ডাকতাম কি না, এরকম আলোচনা হচ্ছে আর কি। না, আমি একটা জিনিসই বলবো দেবজিৎকে বারবার, যে সরকার যদি প্রাথমিকভাবে যে মান্যতা দেয় যে সমস্যাটা তৈরি হয়েছে, যে হ্যাঁ ওখানে দূষণ হচ্ছে, প্রথমেই তো একটা ডিনায়াল মোডে যদি চলে যায় যে নাথিং হ্যাজ হ্যাপেন্ড, সব ঠিক আছে, তাহলে কি করে আর হবে? আমার আদিত্যনাথ সম্পর্কে অভিযোগ এটাই যে একজন মুখ্যমন্ত্রী, তার রাজ্যে হাইয়েস্ট মোবিলাইজেশন অফ পিপল হয়েছে কুম্ভ মেলায়, যদি এরকম 5টা অভিযোগ আসে, তিনি খোলা মনে বলবেন যে হ্যাঁ আমি এই অভিযোগগুলোকে স্বীকার করছি, আমি দেখছি না, বাট হি ইজ ডিনাইং। জওহরলাল নেহরুর সময় 500 জন মারা গেছে, জওহরলাল নেহরু অস্বীকার করেনি, সেই পাওয়া গেছে সেটা। আমি জয়ন্তর কাছে আসবো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে অন্য জায়গার পাপ তীর্থে গেলে ধুয়ে যায়, তীর্থক্ষেত্রে পাপ করলে সেটা থেকে সহজে মুক্তি মেলে না। কুম্ভে যাওয়ার পথে যারা ট্রেন ভাঙলেন, মানুষজনকে মারলেন, কাঁচ ভেঙে উড়িয়ে দিলেন, যাত্রীদের মারধর করলেন, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন একজন শাস্ত্রজ্ঞ হিসেবে? আসলে এই মানুষগুলোকে কি আদৌ আমি মানুষ বলবো? যাদের আমি স্বামীজির যিনি আর কি পথপ্রদর্শক, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলছি। ঠাকুর বলছেন যে যার মান আর এবং হুঁশ আছে, তো এই মানুষগুলো কি সেই সংজ্ঞাপ্রাপ্ত কোনো প্রাণী? আবার নোট অফ ইন্টারোগেশন। একটা কথা সেটা আপনার বলা হয়ে গেছে। হ্যাঁ, তা আমি একটাই খালি কথা বলছি যে বিবেকানন্দ কিন্তু আউট অ্যান্ড আউট র্যাশনালিস্টও ছিলেন, যুক্তিবাদী ছিলেন। যখন পিজরা পোলের লোকেরা এসছিলেন
যে তার কাছে যে পিজরাপোল মানে কলকাতার কাছের পিজরাপোল, তাদের জন্য সেখানে গোমাতারা তারা রয়েছেন, সেখানে তাদের দুঃখ নিবারণের জন্য তাদের কাছে অর্থ সাহায্যের যখন এসছিলেন, বিবেকানন্দ জিজ্ঞেস করেছিলেন আপনি কিছু টাকা দিন না, আপনারা দিন সাধারণ মানুষ তাদের জন্য, তাদের খাওয়া পড়া ইত্যাদির জন্য। তখন তিনি বলেছিলেন যে লোকেরা মারা যায় তাদের কর্মদোষে মারা যায়, কর্মফলে মারা যায়। তো বললেন যে সেটা তো, এবং গরু আমাদের আমাদের মাতা, সেই হিসেবে আমাদের তাদের রক্ষা করতে হয়। তখন উনি বললেন তা তো বটে, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ কি না, একজন র্যাশনালিস্ট মানুষ বিবেকানন্দ কিন্তু আমাদের ধর্ম, হিন্দু ধর্ম, হিন্দুইজম নট হিন্দুত্ব, তো এর মধ্যে কিন্তু তার মধ্যে একটা র্যাশনালিজম আছে, যেটা ঠিকই উনি বলেছেন। সেই র্যাশনালিজম অনুযায়ী কিন্তু আমাদের বিচার করতে হবে। সেখানে কিন্তু সমস্ত গণনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তার মতো করে রয়েছে। আমাদের একটা কথাই খালি মনে রাখতে হবে যে নিশ্চয়ই ধর্মপ্রাণ মানুষ, তারা ধর্মকে বিশ্বাসী মানুষ, তারা যাচ্ছেন খুব, কিন্তু অন্য কথা উঠছে না ধর্ম নিয়ে। দেবজিৎ ঠিকই বলছেন, আমরা কেন কেউ বলবে কুম্ভমেলা বন্ধ, এটা কেউ বলে নাকি? কুম্ভমেলা তো চলছে যবে থেকে, কিন্তু ব্যবস্থার কথা হচ্ছে। আমি দেবজিৎকে একটা প্রশ্ন করতে চাই, না এটাকে বলেনি, আচ্ছা একবার উত্তর দিয়ে দাও। সেটা হচ্ছে এনআরসি সিএ যখন আন্দোলন চলছে তখন বিভিন্ন কারণে আমরা দেখেছি ট্রেন ভাঙা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বাড়িতে বুলডোজার পাঠানো হয়েছে। এবার কুম্ভ মেলায় কি সেম বুলডোজার পাঠাবেন যোগী আদিত্যনাথ? কারণ যারা আক্রমণ করেছেন তারা কিন্তু হিন্দু ধর্মেরই মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে আক্রমণ করেছেন। আমরা কিন্তু বুলডোজার ট্রিটমেন্ট দেখতে চাই এবং আমরা সেটা কিন্তু উত্তরটাও পেতে চাই। স্বামী বিবেকানন্দের জীবনের দু একটা ঘটনা দিয়ে আমরা বিবেকানন্দকে, একটা হিন্দু ধর্ম একটা পদ্ধতি, এটা তো সুপ্রিম কোর্টও বলেছেন, আমরা যারা আছি, যারা এই নিয়ে চর্চা করেন আমাদের মধ্যে বড়রা যারা রয়েছেন তারাও জানেন। কিন্তু এই প্রবাহমানতার মধ্যে দু একটা এরকম ঘটনা দিলে শুধু বলে দিলে একটু অন্যরকম হয়। স্বামী বিবেকানন্দ কিন্তু হিন্দু ধর্মকে অস্বীকার করেননি। তিনি যে, এক মিনিট দাদা, তিনি যে সন্ন্যাস নিয়েছিলেন, তিনি যে সন্ন্যাস নিয়েছিলেন সেটা হচ্ছে তিনি, অভিষেক, তিনি যে হিন্দু ধর্মকে অস্বীকার না করা মানে কি যোগী আদিত্যনাথের মডেলে কুম্ভকে পরিচালনা করা? এক মিনিট, তিনি যে কিন্তু অস্বীকার করেননি, অভিষেক বলতে দাও, তিনি কিন্তু অস্বীকার করেননি। তিনি এরমভাবে সন্ন্যাসটা যেটা নিয়েছিলেন সেটা পদ্ধতিগতভাবে সন্ন্যাস পদ্ধতি যেভাবে হয়ে থাকে আমাদের পরম্পরা অনুযায়ী নিয়েছিলেন। তিনি হঠাৎ বলেননি সকালবেলা কীর্তন গাইতে যাব তাহলে আমার সন্ন্যাস হলো, মানে আমি একটা গান গেয়ে সন্ন্যাসী নিয়ে নিলাম, এটা রবীন্দ্রিক গান, এটা কিন্তু নয়। না, আমি বলছি এই পদ্ধতিগত যে ব্যাপার সেই পদ্ধতিকে অস্বীকার করেননি বৌদ্ধবাদ, এবং সেটা গান গেয়ে তিনি সন্ন্যাস নিল, তাকে যে কেউ সন্ন্যাসী বলে গণ্য করতো না সেটাও হয়তো নয়, তার কারণ তার যা প্রতিভা ছিল তাতে হতো। প্রতিভার স্ফুরণ কালে কোন লেভেলে থাকবে সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করেই, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ কিংবা রামকৃষ্ণ বা রামমোহন বা বিদ্যাসাগরের দু একটা জায়গা দেখিয়ে বাকি জিনিসগুলোকে নগণ্যচিত করা, এটার যে প্রবণতা সেটা বোধহয় ঠিক নয় আমাদের সোসাইটিতে। যেটা আমি সুমনের কাছে, সুমন, আমরা অনেক কিছুই আলোচনা করছি, হিন্দুত্ব এবং মানুষের ব্যবহার। কোথাও কি আমাদের মতো দেশে 130-40 কোটি দেশে এই যে মানুষের গণহিস্টেরিয়া, যে মানুষ ছুটে যাচ্ছে, তুমি এখনও দেখো 26 তারিখ শাহী স্নান কী হবে সত্যি আমি এখনও জানি না, এখনো শেষ হয়নি। তো এই যে মানুষ ছুটে ছুটে যাচ্ছে, ট্রেনের টিকিট পাচ্ছে না, প্লেনের টিকিট 40,000 টাকা 50,000 টাকা ভাড়া, তাতেও না হলে রাস্তায় গাড়িতে করে যাচ্ছে, 300 কিলোমিটার জ্যাম, পৌঁছতে যেখানে একদিনের রাস্তা 7 দিন লাগছে। এই যে মানুষের গণহিস্টেরিয়া, এটা কোথাও মানে সাধারণ মানুষেরও দায় বা দায়িত্ব থেকে যায় নাকি? অবশ্যই সাধারণ মানুষের দায়িত্ব আছে, কিন্তু যে দুজন বলেছেন জয়ন্তবাবু এবং রোহিণীদি, আমি যদি তাদের কথা ধার করি, আমাদের বুঝতে হবে যে এই কুম্ভটাকে যতটা না ধর্মীয় তার চাইতে বেশি, অনেক বেশি পলিটিক্যাল ইভেন্ট তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এবার আমি এটাতে ঢুকতে চাই না, কারণ দেবজিৎ তাহলে আবার উত্তেজিত হয়ে যাবে, যে তাতে দিল্লি বনাম উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের গোটা দেশকে দেখানো ছিল কিনা যে না নতুন হিন্দু হৃদয় সম্রাট আমি। আমাদের ভুলে গেলে চলবে না যে কুম্ভের শুরুতে এই প্রয়াগরাজে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ RSS প্রধান মোহন ভাগবতকে অস্বীকার করে ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন যে সব মসজিদের নিচে মন্দির খুঁজে বার করতে হবে, যা তার আগে যেটা যোগীকে অস্বীকার করেছিলেন মোহন ভাগবত। ফলে যখন একজন ওরকম পাওয়ারফুল পলিটিশিয়ান
যখন এরকম একটা বিজ্ঞাপনে চলে যাচ্ছেন, যখন এটাকে প্যাকেজ হিসেবে বিকৃত হচ্ছে, বোধহয় পার্থদা উদাহরণ দিয়েছিলেন, তখন তো এটা হবেই। ক্রিকেট মাঠে এটা বা ফুটবল মাঠে স্ট্যাম্পেড কেন হয়? যখন সেটাকে খেলায় আর আবদ্ধ না রেখে এটা ধর্মযুদ্ধ বা এই ম্যাচটা যদি আমি পাকিস্তানের বিরুদ্ধে জিততে না পারি তাহলে সব শেষ হয়ে যাবে। সেম কুম্ভর ক্ষেত্রে আমি আবার বলছি, পার্থদা উদাহরণ দিয়ে দেখিয়েছেন, আমি নিজে ট্রাভেল করেছি এবং অবশ্যই দেবজিতের মতো আমার কাছে তো বিজেপির কার্ড ছিল না, আমি বাইকে করে যেতে পারিনি, কিন্তু গোটা উত্তর ভারতের, মধ্য ভারতের ট্রেন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, কোনো ট্রাভেল সিস্টেম চলছে না। একদম এইটা মানে এটা হচ্ছে গণ হিস্টেরিয়া। যখন আমি তৈরি করছি আমায় তো খেয়াল রাখতে হবে যে আমি কতটা আমার আধারে কতটা জলের ব্যবস্থা ভেঙে পড়ছে, আগে থেকেই ভেঙে মনে করেন এটা একটা পলিটিক্যাল ইভেন্ট বানানোর চেষ্টা হচ্ছে। ধর্ম তো তাই, মানে ধর্ম বলতে আমরা বাহ্যত যা বুঝছি আজকাল, সেটা তো পুরোটাই পলিটিক্যাল ইভেন্টই হয়ে গেছে। ওই যে বললাম, ধর্মের সত্যিকারের অর্থ তো কেউ বুঝতেও চায় না, কেউ বোঝাতেও চায় না। উচ্চশ্রেণীর মানুষরা পদপিষ্ট হয়েছে, এরকম উদাহরণ আমাদের এই ধর্মীয় কোনো অনুষ্ঠানে আছে? এরকম উদাহরণ কোথায়? এটা নিয়ে তো কেউ আলোচনাই করছেন না। বা মৃত্যু বা ধর্ষণ কোন রাজ্যে কত হয়েছে এটা নিয়েও কেউ আলোচনা করছেন না, যে এই নিয়েই তারা আলোচনা করেন, তার সমাধানটা নিয়ে নয়। সেটা নিয়ে নীরব থাকার লজ্জাও অন্তত দেখান না, যেটা সাধারণ মানুষের দেখানো প্রয়োজন। চিৎকার করেন যে আমার এখানে যা হয়েছে ওখানে তো ধর্ষণ বেশি হয়েছে। এই যে পুরো জায়গাটা, এবং একজন রাজনৈতিক দলের মানুষ যখন অগণতান্ত্রিক একটা কথা সবার সামনে বলেন, তখন তো পুরো রাজনৈতিক জায়গাটাই খুব বিপজ্জনক জায়গায় এসে গেছে, বুঝতে হবে। একদম। জয়ন্তবাবু, আপনার কাছে জানতে চাইবো, ধরুন এই যে কথাটা সুমন ভট্টাচার্য বললেন যে এটা পলিটিক্যাল ইভেন্ট বানানোর চেষ্টা, আমি ধরে নিলাম যে এই কুম্ভে একটা ঘটনা ঘটেছে, কিন্তু ভারতবর্ষের প্রথম কুম্ভ মেলা হয়েছিল 1954 সালে, স্বাধীনতার পর। ভারতবর্ষে মানে স্বাধীনতার পরে, যেখানে নতুন একটা সরকার এসেছিল, জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের সরকার, এবং সেই কুম্ভ মেলাকে সফল করার জন্য সরকার মানে কোমর ভেতে ঝাঁপিয়ে পড়েছিল। ঘটনাচক্রে 500 বা 800 বা 1000 এরকম লোকের মৃত্যু হয়েছিল। তার দায় এখনো কংগ্রেসকে বইতে হয়, এবং এবারে যেটা হলো তার দায়ও বিজেপিকেই বইতে হবে। আপনার কি কোথাও মনে হয় এই যে ধর্ম এবং রাজনীতি যা ভারতবর্ষের সমাজে অনন্তকাল ধরে হাত ধরাধরি করে চলেছে, এটা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা কিন্তু চলে গেল একটা দুর্ঘটনা। তো দুর্ঘটনার মধ্যে আমি ধর্মটা আনবো না, সেখানে আমি এইটাই বলতে পারি যে আমাদের কোথাও গাফিলতি আছে, সেটা যারা স্নান করতে যাচ্ছেন তাদের তরফে হতে পারে, বা যারা এই পরিষেবাটা দিচ্ছে তাদের তরফেও হতে পারে। তো সেই 1954 সালেও যেটা বলবো, আজকেও সেটা বলবো, একই কথা বলবো। তো এর মধ্যে কোনো ধর্মান্ধতা বা কোনো প্রশাসনিক ব্যর্থতা এই জায়গাটা বলবো না। যারা এই জায়গাটা দেখেন তাদের গাফিলতি, আপনার শব্দটাই নিলাম। আর যারা যাচ্ছেন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, তাদেরও গাফিলতি। এই দুপক্ষকেই কিন্তু আমি দোষারোপ। আপনি তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আপনি বলুন তো, এই যে এতগুলো আখাড়া, তার প্রথমে উনি স্নান করবে, ওই আখাড়া স্নান করবে, সেই আখাড়া স্নান করবে, ওখানে ধুনি জ্বালিয়ে বসে আছে, লোকে ভস্য লাগিয়ে দিচ্ছে, মানুষ পাগলের মতো ছুটছে কুম্ভে স্নানের জন্য, এতে সত্যি কি কোনো পুণ্য হয়? আমার শুরুটাই কিন্তু এইখান থেকেই ছিল যে কুম্ভ স্নানে পুণ্যের কথা বলা হচ্ছে না, অন্তত আমার শাস্ত্র বলছে না, সনাতন ধর্ম বলছে না, এখানে আরোগ্যের কথা বলছে। এবং যারা সেই আবহমান কাল ধরেই বলে আসছি, যারা কুম্ভ একেবারে উষা লগ্ন এবং আজকের 2025 সালের কুম্ভ যারা স্নান করেছেন, তাদের শুধুমাত্র যারা সনাতন ধর্মী তাদের কথা বলছি না, অন্য ধর্মের মানুষই কিন্তু এই কথাটাই বলছে যে একটা অন্য উপলব্ধি হয়েছে, এবং সেটা দেহজাত। এই উপলব্ধিটা যে আমি স্নান করার আগে, ওই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করার আগে যে অবস্থায় ছিলাম, আজকে আমার মানসিক একটা পরিবর্তন হয়েছে। তো
এইটা কিন্তু আমরা ধর্মের দৃষ্টিতে দেখলেও বাস্তব কিন্তু, এবং সেটাই বোধহয় আমার সনাতন ধর্ম। দেবজিৎ, আমাদের মধ্যে সম্ভবত একমাত্র তুমি এই মানসিক প্রশান্তি লাভ করেছো কি? দাদা, দুটো কথা পরিষ্কার করে বলতে চাই। প্রথমত হচ্ছে যেটা জয়ন্তবাবু বলেছেন, যে আমি তার সঙ্গে একমত, যে এর সঙ্গে পুণ্য পাপের কোনো বিষয় বোধহয় নেই। আমি যতদূর পড়াশুনো করেছি তাতে ওই স্নান, স্নাতক ইত্যাদি, মানে যারা নতুন সন্ন্যাসী হন তারা ওখানে আসেন, বিভিন্ন আখাড়া ইত্যাদি পন্থ নির্বিশেষে। আপনারা অবাক হবেন যে 3টি শিখ সম্প্রদায়েরও আখাড়া রয়েছে সেখানে। তো এই 13টির মধ্যে 3টি শিখ সম্প্রদায়ের আখাড়া। ওই যে যারা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই না যারা স্লোগান দিতেন, তারা আবার তারাও জেনে রাখুন যে শিখেরা হিন্দুদেরই একটি এক্সটেন্ডেড শাখা, সেটাও কুম্ভেতে গেলেই আমরা ভালো করে বুঝতে পারি। দ্বিতীয়ত যে জিনিসটা জিজ্ঞেস করছিলেন যে আগে কি হিন্দুত্ব ছিল না, হিন্দুত্বের স্ফুরণ কি আগে হয়নি? এই কুম্ভতেই কি হিন্দু বাড়লো? বোধহয় বাড়লো দাদা। তাই জন্যই তো এত বিরোধিতা, তাই জন্যই তো কুম্ভ নিয়ে এত সমালোচনা। এর আগে কি লোক মরেনি? আমি যদি বলি, তার যদিও মৃত্যু নিয়ে রাজনীতি করার কথা না, আমি প্রথমেই ক্ষমা চেয়েছিলাম, বোধহয় সেই জিনিসই চলছে। আমার যেটা ধারণা দাদা, যে হিন্দুত্বর রাজনীতি অবশ্যই ডানা মেলেছে এবং হিন্দুত্ব আগে বেড়েছে, সেই জন্য সর্বত্র এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কুম্ভতে আমরা হিন্দুত্বের সঙ্গে ধর্মকে মেলাচ্ছি। চক্রবর্তী, আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যখন তৈরি হয়নি, তার বহু আগে, হাজার হাজার বছর আগে আমাদের বিভিন্ন জায়গায় ধর্মকে কেন্দ্র করে সভ্যতা পেয়েছিল মানুষ, এবং প্রতিটি ধর্মের মধ্যে যুক্তিগ্রাহ্য নির্দেশিকা ছিল কিভাবে সমাজের মানুষ ভালো থাকতে পারে, কি করলে ভালো হয়, কি করলে খারাপ হয় না। মাঝে মাঝে সেগুলোকে ভুল ব্যাখ্যা বা খারাপ ব্যবহার, সেটা আমি সেদিকে যেতে চাই না। কিন্তু আজকে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি, তার একটা সংবিধান পেয়েছি, একটা সরকার সেই সংবিধানকে শপথ নিতে হয়, সেই সংবিধানকে রক্ষা করবে, এবং আমাদের দেশে সেই সংবিধান অনুযায়ী মানুষের গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, তার বিশ্বাস, এগুলোকে বজায় রাখার দায়িত্ব হচ্ছে সরকার। এখন এই ধর্ম আজকে রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, কিন্তু এই যে ধর্মীয় বিশ্বাসগুলো তো মানুষের মধ্যে থেকে গেছে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, আবার কেউ কোনো ধর্মেই বিশ্বাস করে না, নাস্তিক, এসবই আছে সমাজের মধ্যে। এখন সরকার তার হাতে কিন্তু ইনস্ট্রুমেন্ট পেয়ে গেছে যে আমি কিভাবে পরিচালনা করলে আমার রাজ্যের বা আমার দেশের মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা তার সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, পুষ্টি, এগুলো আমি বজায় রাখতে পারবো, কিভাবে প্রত্যেকটা মানুষকে ভালো রাখবো। সেই সরকার যদি ওই বিশ্বাস, ওই আবেগগুলোর মধ্যে ঢুকে পড়ে সেইগুলোকে নিয়ে রাজনীতি করতে থাকে, বিপত্তি তো বাড়ছে। শিবাজিদা আসছি। শিবাজিদা, যে কথাটা সুমন বলল, এবছরের শেষের দিকে বিহার নির্বাচন, তারপরে সামনের বছরই পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ তারপরে যে নির্বাচন। তো যোগী আদিত্যনাথ ম্যাচ নিজের দিকে টেনে আনতে গিয়ে উল্টো খেলে ফেললেন না তো? না, সেটা তো, এটাই তো আসল কথা যে জায়গায় তুমি এখন ডিরাইভ করছো, যে এটা কেন এতবার প্রচার। একটা দিক তো আছে বাণিজ্য, তার সঙ্গে প্রচারের জায়গাটা আছে যে আমরাই হিন্দুদের মূল কথাটা আমরা বলছি। আবার বলছি, হিন্দু ধর্ম এবং হিন্দুত্বের মধ্যে বিভাজন আছে। হিন্দুত্বটা রাজনীতির ভাষা, হিন্দু ধর্ম কিন্তু যেখানে শাশ্বত ধর্ম, যেখানে মানুষ আসছেন, মিলছেন, এটাকে আমি কবজা করছি, এটা হিন্দুত্বের রাজনীতি। তার টার্গেট হচ্ছে এই যে বিহার থেকে এত লোক গেছে, বিহার থেকেই তো অনেক লোক গেছে, বিহারের সেই জনতাকে তারা কিন্তু এটাও মনে রাখবে যে দিল্লি স্টেশনে তারা পদপিষ্ট হয়েছিল। একই সঙ্গে পশ্চিমবঙ্গে যখন আসবে, তখন আমরা চাই বা না চাই, দেবজিৎ না চাইলেও গঙ্গাসাগর হয়তো খুব মিনিস্কিউল, কখনো আমি বলছি না কুম্ভের সঙ্গে কোনো অর্থে কম্পারেবল, তবুও সেই ক্রাউড ম্যানেজমেন্টের কথা আসবে, পার্থদের কথা আসবে, অর্থাৎ সেখানে সেটা সাকসেসফুল হয়েছিল কি হয়নি। সুতরাং এগুলি কিন্তু তখন পলিটিক্যাল ডিসকাস। একদম যে সেকশনটা পার্থদা, যে সম্প্রদায় যে সব থেকে বেশি কুম্ভে এসেছে, তারা হচ্ছে গরিব মানুষ, এবং তারা এসেছে ট্রেনে, রেলে, এবং দেখা গেছে যে অব্যবস্থা সব থেকে বেশি সেখানে। তার কারণ ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারে না, তারা যেতে পারবে না। সড়ক পথে যেতে গেলে গাড়ি করে যেতে হবে, যার খরচ অত্যন্ত ব্যয়সাধ্য। সুতরাং ট্রেনটা সহজ, এবং ট্রেনে বিনা টিকিটে উঠে যাচ্ছে, বেশিরভাগ মানুষ বিনা টিকিটে উঠে গেছে।
রেল কি জানতো না? তাদের কোনো পরিকাঠামো জানা ছিল না যে রেল এত বড় চূড়ান্ত অব্যবস্থা মুখোমুখি হলো? না, আমার ধারণা রেল হচ্ছে যে এই গোটা পরিকল্পনাটার ক্ষেত্রে রেলের একটা বড় ঘাটতি ছিল। আমি বলছি খুব ক্যাজুয়ালি নিয়েছিল বলে আমার ধারণা। হয় না যে স্টেজে ম্যানেজ হয়ে যাবে? আমি অনেক আধিকারিকদের আমি দেখছিলাম হাবভাব। একটা জিনিস আপনি খুব ঠিক কথা বলেছেন, এটা যে ভারতবর্ষের মানুষের লাইফ লাইন হচ্ছে রেল, সবচেয়ে কম পয়সায় যায়, ফলে মেলায় যাচ্ছে যে গরিব মানুষ তারা মোস্টলি ট্রাভেল করেছে ট্রেনে। এখন ট্রেনের ধারণ ক্ষমতা 1500, আপনি যদি টিকিট বিক্রি করেন 7500, তাহলে সেই ট্রেনে ওঠার জন্য যে পরিস্থিতি হবে, ওই আমি বললাম 7000 যদি টিকিট বিক্রি হয়ে থাকে, টিকিট বিনা টিকিটে কত আছে তার? হ্যাঁ, এবার বিনা টিকিটে আছে। এবার আমার কথা হচ্ছে যে এই যে 1500-এর ট্রেনে 7500-কে চাপানোর জন্য গরু মোষের মতো করে বহু মানুষের ভ্যালিড টিকিট ছিল। মাই পয়েন্ট ইজ দ্যাট বিশ্ব যে ট্রেনের টিকিট কেটে যদি কেউ ওঠে, তাহলে সেই মানুষটা নিরাপত্তার দায় রেলের প্ল্যাটফর্মই হোক, চলমান ট্রেনের কামরাই হোক, ভারতীয় রেলের, নো ওয়ান ক্যান ডিনাই। লাস্ট পয়েন্ট, যে মেলাতেও যে এলিটিস্ট অ্যাপ্রোচ সিকিউরিটির আমি দেখেছি, রেল ব্যবস্থাতেও তাই। মেলাতেও হচ্ছে যে সাধারণ মানুষকে 15 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে, ভিআইপিরা 15 মিনিটে মুভ করেছে। আপনি ট্রেনের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে এই হাই স্পিড ট্রেন, কসমেটিক চেঞ্জেস ইন প্ল্যাটফর্ম যা হচ্ছে ভারত জুড়ে, কিন্তু সাধারণ মানুষ, আমজনতার লাইফ লাইন বলতে যা বোঝায় গরিব মানুষের জন্য কিচ্ছু হচ্ছে না। আমি আপনাকে বলতে পারি বিপদ আজকের কেবল নয়াদিল্লির প্ল্যাটফর্মে নয়, আমি আপনাকে বলছি যে কোনো দিন ভিড়ে হাওড়া শিয়ালদা স্টেশনে আপনি যান, পিক, মর্নিং পিক অ্যান্ড ইভিনিং পিকে এই একই ঘটনা ঘটতে পারে। ট্রেন বেচে দিচ্ছে, যেটা জয়ন্তবাবু বলছিলেন। আমি গণশত্রু দিয়ে শুরু করেছিলাম। গণশত্রুর শেষ দৃশ্যটা হচ্ছে যে টেবিলের উপর চরণামৃত রাখা আছে, স্টেথিস্কোপও রাখা আছে। এবার বিজেপির যেটা সমস্যা, বিজেপি ওই স্টেথিস্কোপটা বিশ্বাস করে না। ওদের সরকার সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড রিপোর্ট দিচ্ছে এটাতে ব্যাকটেরিয়া আছে, বলছে না না ওটা চরণামৃত, ওটা খাওয়া যাবে। এবার আমি দেখতে চাই যোগী আদিত্যনাথ 30 দিন ওই প্রয়াগের জল রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খান। মুশকিলটা হচ্ছে আমার এক সেকেন্ড, মানে ট্রেনের প্রশ্ন উঠলো। ট্রেনের ধারণ ক্ষমতা হচ্ছে 1000 থেকে 1200। যে হিসেবে 35 দিনে 53 কোটি হতে হয়, তাহলে পার ট্রেনে তোমায় 20,000 দিতে হবে। এবার ভাবো 1500 জনের, তুমি 5 জনের লিফটে যদি 10 জন ওঠো, তুমি দম বন্ধ হয়ে মারা যাবে। তাহলে তুমি ভাবো, জাস্ট একটা সেকেন্ড, আমাকে একটা কথা বলে, দিল্লি থেকে এলাহাবাদে রিজার্ভেশন লাগে না, 2 ঘন্টার ট্রেন। জেনারেল ক্যাটাগরিতে নর্মাল টিকিটটা কে বিক্রি করে? আমি, তুমি, কংগ্রেস। টিকিট বিক্রি করবো কেন আমার যদি এখানে জায়গা না থাকে? কি মুশকিল দায় এবং কারণ আপনাকে অফসার মে বদলো, কারণ ওরা ব্যবসা করতে নেমেছে। হিয়ার ইজ দ্য পয়েন্ট। দেবজিৎ প্লিজ। শুধু একটু বলার আছে সবাইকে, মানে সবগুলোর ছোট ছোট করে উত্তর। প্রথম কথা হচ্ছে যে কুম্ভের যে স্নানের বিষয়টা, সেটা জয়ন্তবাবু ভালো বলবেন। 6টা দিন স্পেসিফিক শুনেছি, সেটা একটা নির্দিষ্ট সময়। আমি শুনেছি, সেই সময় পিকে পৌঁছে যাচ্ছে অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। আমি একটু বলি। দ্বিতীয়ত, এই যেটা দুর্গাপুজো দেখা বা মেলা দেখা যদি হতো, তাহলে কিন্তু এইরকম হতো না। তাহলে একটা সময় থাকতো যে যার সময় রাত্রেবেলায়। 1 নম্বর, আমি দায় এড়ানোর কথা তো বলছি না। দায়কে এড়াচ্ছে, দায়কে এড়াচ্ছে, দায়িত্ব নেই এ কথাই বা কে বলছে? অবশ্যই রেলমন্ত্রী এড়াচ্ছে দায়টা। ভারতের জনতার সঙ্গে যারা যুক্ত। এবারে কুম্ভ তো আর মস্কে গিয়ে হবে না, মস্কোতে গিয়ে তো আর কুম্ভ হবে না, সরকারের কাছে কুম্ভ তো ইটালিতে গিয়ে হবে না, কুম্ভ তো ইটালিতে গিয়ে হবে না বা মস্কোতে গিয়ে হবে না। কুম্ভটা তো, বা কালীঘাটে গিয়েও আমরা এখন কুম্ভ মেলাটা বানাতে পারবো না, কালী পুজোটা করতে পারি, কিন্তু কুম্ভতেই হবে। তো সেইখানে প্রয়াগেই হবে, কিংবা নাসিকে হবে, কিংবা হরিদ্বারে হবে। 144 বছর বাদে হবে, এটা তো 11 বছর আগে জানতে তোমরা বাবা। এই তো মুশকিল। তখন বলি না, তোমরা যখন বলো আমি তখন বলি না। ইদানিং রাহুল গান্ধী এরকম ভাবে ডিস্টার্ব করছেন না, তুমি যেভাবে করছো। শিখে গেছেন উনি। ব্যাপার স্বাধীনতা নিয়ে কথা বলছে রাহুল গান্ধী এরকম ভাবে বলছে। বিজেপি বাক স্বাধীনতা নিয়ে, রাহুল গান্ধী এরকম ভাবে বলছেন না, সোনিয়া গান্ধী। রাহুল গান্ধীর মামার বাড়ি রোমেতেও কুম্ভ হবে না, মস্কোতেও কুম্ভ হবে না। কুম্ভ হবে প্রয়াগরাজে, নাসিকে বা হরিদ্বারে বা এরকম 4 জায়গার এক জায়গায়। কিন্তু আমার কথা হচ্ছে উজ্জয়িনীতে। আমার কথা হচ্ছে যে এই পুরো ব্যবস্থার মধ্যে যতটা পারা গেছে, এখানে কেউ নেই। আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনায় সব দোষ দিতে আসছেন, কিন্তু একজনেরও প্রত্যক্ষ ধারণা নেই যে ওখানে কি হয়েছে বা কি ছিলেন। আমি কিন্তু ওই দিন ছিলাম, সুতরাং আমি বলছি প্রত্যক্ষদর্শীর বিবরণ, এইসব হিয়ারসে এভিডেন্স ইজ নো এভিডেন্স। সবাই তো হিয়ারসে, সবাই তো শুনে শুনে বলছেন কথা। দেখেছেন কজন? আমি দেখেছি। আমার কাউন্টারে একজন কেউ দাঁড়িয়ে দেখেছেন বলুক এখানে? দেখেননি। সুতরাং আমি বলছি আমি ঘটনাটা ঘটেছিল তো, আজকের দিনে সব দেখতে হয় না, যারা সব দেখতে হয় না। আমি বলছি না
আমি আমি যেটা বলতে চাই আমি শেষ করি সবাই 1 সেকেন্ড করে বলছে শুধু আমাকে শেষটা করতে দিন তুমি সাধারণ মানুষ আমাকে সেটা বলতে দিন আমি যেটা বলছি ব্যবস্থাও আমি দেখেছি আমি আবারও বলছি দাদা ব্যবস্থাও আমি দেখেছি অব্যবস্থাও আমি দেখেছি যে পরিমাণ লোক পরিণত হয়েছে আমি কোনো দায় এড়াচ্ছি না আমি যোগীর প্রশাসন কিংবা অন্য কোনো প্রশাসন বা সাধারণ মেলা যারা গিয়েছেন বা যারা দর্শনার্থী পুণ্যার্থী আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু আখাড়া পরিষদ এই জায়গায় যা ডাক দিয়েছিলেন অবশ্যই উচিত যেহেতু কুম্ভ মেলা হচ্ছে উত্তরপ্রদেশে সুতরাং উত্তরপ্রদেশের সরকার দায় এড়াতে পারে না একজনের মৃত্যু তো দূরস্থান একজন যদি হোঁচটকে পড়ে তারও দায় এড়াতে পারে কিন্তু কোন জায়গাটাতে দাঁড়িয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জিনিস হচ্ছে সেটাও দেখা কথা হচ্ছে এটাই কোন সরকার দায় এড়াতে পারে না এবং মৃত্যু নিয়ে রাজনীতি দেখো ভারতবর্ষের রাজনীতিতে চিরকাল হয়ে এসছে আগামী দিনেও হবে কিন্তু আমরা যে চেষ্টা করব আমরা চাইব যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার কুম্ভ আগামী দিনও আসবে 144 বছর পরেও আসবে পূর্ণকুম্ভ আসবে অর্ধকুম্ভ আসবে মহাকুম্ভ আসবে পরে মহামহাকুম্ভ হয়তো আসবে কিন্তু আমরা চাই সাধারণ মানুষের মৃত্যু যেন না হয় মানুষ যেন সুস্থভাবে তাদের নিজের ধর্মাচরণ এবং ওনাদের বিশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে পারে এবং সরকারের প্রতিও বিশ্বাস রাখতে পারে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকের এই অনুষ্ঠান আসার জন্য